বন্ধুরা, আজকের এই গল্পে এমন এক ৩০,০০০ কোটি টাকার রহস্য আছে যেটা আপনাকে শেষ পর্যন্ত গল্পটা শুনতে বাধ্য করে দেবে। আর এখানে রহস্য আছে, কে এই আকাশ, কি তার পরিচয়, এবং কি এই ৩০,০০০ কোটি টাকার রহস্য, কার সেই ৩০,০০০ কোটি টাকা, আর সবথেকে বড় রহস্য, কে সেই সিক্রেট গ্যাংস্টার যে কিনা এক রাতেই এতগুলো লোককে মারার ক্ষমতা রাখে এবং তার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে। নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই ভয় পায়। আরও অনেক কিছুই রহস্য আছে আজকের এই গল্পটায়, তাই অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, না হলে সব কিছু মিস করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তোরা জানিস না তোরা কত বড় ভুল করতে চলেছিস। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোদের বস তোদের ছাড়বে না। ও তাই নাকি? তা কে তুই? তাছাড়া বস নিজেই বলেছে তোর থেকে কথা বের করার জন্য। সেটা তোরা জীবনেও পারবি না। দরকার হলে আমি বাকিটা বলার আর সুযোগ হয়নি, কেননা ওখানে একজন লোক আসে বন্দুক হাতে। কিরে, কিছু কি বলেছে? বসও তো কিছুই বলেনি। বলেনি মানে? তোরা এতক্ষণ ধরে এখানে বসে বসে কি মাছি মারছিলি? কি করব? ওকে যতই মারি না কেন কোনো কিছু স্বীকার করছে না তো। ওই, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। কিছুই তো বলছে না। একটা কাজ কর, ও যে গ্রামে থাকে সে গ্রামে ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখ। নিয়েছি বস, কেউই ওকে ঠিক মতো চেনে না। ওই, তুই কি সত্যি তাহলে বলবি না? কোনো কিছু বলার আগেই আকাশ জ্ঞান হারায়। তবে চিন্তা করবেন না, এখানেই কিন্তু শেষ না, সবে তো মাত্র শুরু হলো। এখনও অনেক কিছুই বাকি আছে কিছুক্ষণ পরে। বস, ওকে হসপিটাল নিয়ে যাব নাকি? সেটাই কর, নয়তো ওকে বাঁচানো যাবে না। কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে আসা হলো। ডক্টর চিকিৎসা করতে থাকে। এরকমভাবে কেউ কাউকে কি মারে? কেন ডক্টর, কি হয়েছে? কি হয়েছে মানে? অল্পের জন্য লোকটা মারা যেতে পারত। কিন্তু মারা তো আর যায়নি। তবে একটা অসুবিধা আছে। কিরকম অসুবিধা? সেটা তো ওনার জ্ঞান ফেরার পরেই জানতে পারবো। তাহলে অপেক্ষা করি, দেখি কিসে অসুবিধা। পরের দিন আকাশের জ্ঞান তো ফেরে, কিন্তু ও আগে কি ছিল সব কিছু ভুলে গেছে। এক কথায় কোনো কিছুই মনে নেই ওর। ডক্টর ব্যাপারটা বুঝতে পেরে আরশকে কল দেয়। দেখুন, ওনার জ্ঞান তো ফিরেছে, কিন্তু ও নিজের পরিচয় থেকে শুরু করে সব কিছু ভুলে গেছে। এটা হতে পারে না। কেন? কিছু হয়েছে কি? হয়েছে মানে, ওর যদি সব কিছু ভুলে যায় তাহলে ৩০,০০০ কোটি টাকা আমার লস হবে। কি বলেন? ওই ছেলে আসলে কে? আপনাকে জানতে হবে না, আপনি ওর খেয়াল রাখুন, আমরা একটু পরে আসছি। ডক্টর আর কি খেয়াল রাখবে? ততক্ষণে আকাশ হসপিটাল থেকে পালিয়ে যায়। পালানোর সময় একটা গাড়ির সাথে এসে ধাক্কা লাগে। হাই আল্লাহ, আমি কি কাউকে মেরে ফেলেছি নাকি সে বেঁচে আছে? একবার নেমে দেখি তো। কি করার, নিচে নেমে দেখতে থাকে। তখন আকাশকে দেখতে পাই সেজন্য। আপনার কিচ্ছু হয়নি তো? না, আমি ঠিক আছি। কি ব্যাপার, হসপিটালের পোশাক পরা কেন? হসপিটাল থেকে পালিয়ে এসেছো নাকি? হুম। আমার কাছে টাকা নেই তো, সেই জন্য। এখন কোথায় যাবে? জানি না কোথায় যাব। জানো না মানে? তোমার নাম কি? বাসা কোথায়? সেটাও আমি জানি না। আমি কোনো পাগলের পাল্লায় পড়লাম নাকি? তখনই এরা আকাশের মাথায় থাকা ব্যান্ডেজ দেখে তার আর বুঝতে বাকি রইল না। ওহ, তাহলে কাহিনী এই ব্যাপার। কিন্তু একা ছেড়ে দিলে তো ছেলেটি বিপদে পড়বে। তার চেয়ে ভালো ওকে আমি বাসায় নিয়ে যাই। গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে আরশ হসপিটালে এসে জানতে পারে আকাশ পালিয়ে গেছে। তা জানার পরে ও পালালো কি করে? দেখুন, কিভাবে পালিয়েছে তা আমরা জানি না। হসপিটালের সিসিটিভি ফুটেজ আমাকে দেখাও। ওরা দেখতে থাকে, দেখে বুঝতে পারে নার্সকে দেখে পালিয়ে যায় ওখান থেকে। এখন ওকে কোথায় খুঁজবো?
বস, একটা কথা বুঝতেছি না, ওই ছেলেকে কেন এত প্রয়োজন? ওই ছেলে হচ্ছে আলাদিনের জিনের মতো। ও আমাদের এতটা ধনী করে দিতে পারে যা দিয়ে আমরা একটা রাজ্য কিনতে পারবো। কি বলেন? সে কেন, তা তো বললেন না। সে হচ্ছে জাগিয়ে সব কিছু হয়েছে তোদের জন্য। তোরা নাই ওকে এত জোরে মারতি, নাই ওর এরকম অবস্থা হতো। আমরা বুঝতে পারিনি ওই ছেলেটা এত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। তোদের বোঝা উচিত ছিল, বুঝতে পারলি? এখন ওকে খুঁজে বের কর। ওরা খুঁজতে থাকে। এইদিকে আকাশকে নিয়ে ইরা একটা শপিং মলে আসে, কেননা আকাশকে কিছু শপিং করিয়ে দেয়, তারপর সেগুলো পরিয়ে দিয়ে ওদের বাসায় আসে। ওখানে ওর বাবা মা ছিল। ইরা, ছেলেটাকে? ও আমার হাজব্যান্ড আর এই বাড়ির একমাত্র জামাই। কথাটা শুনে রফিক চৌধুরী তো অনেক রেগে যায়। কেন রেগে যায় সে কারণটা তো বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে চলুন এখনই তা জানতে পারবেন। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তুই বিয়ে করলি কবে? করেছি তো অনেক আগেই। তাহলে আজকে কেন নিয়ে এসেছিস? এই তো, তোমরা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিলে এতদিন ধরে, তাই ভাবলাম আজ পরিচয় করিয়ে দিব তোমাদের সাথে। এই ছেলের পরিচয় কি? বংশমর্যাদা কি? ওর কোনো বংশ নেই, তাছাড়া ওর পরিবারের কেউ নেই। নাজমা বেগম, তোমার মেয়ের কাণ্ড দেখেছো? রাস্তা থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এরা এসব কি? তুই বিয়ে কেন করছিস? এছাড়া আর কি করব আমি? তুই কাউকে ভালোবেসে থাকলে সেটা আগে আমাদের বলতে পারতি। তোমাদের আমি অনেকবার বলেছি, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথাই শোনো না, সেই জন্য বাধ্য হয়ে করে ফেলতে হয়েছে। ওই ছেলেকে আমি বাড়ির জামাই হিসেবে মানি না। মানো বা নাই মানো, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। তোমরা নিজেদের বিজনেস বড় করার জন্য যাত্রার সাথে আমার বিয়ে দিবে, তা আমি মেনে নিব না। কাজটা কিন্তু ভালো করলি না। এরা খারাপের কিচ্ছুও করেনি। তুমি চলো আমার সাথে। আকাশকে নিয়ে রুমে আসে ইরা। এখন অনেকটা টেনশন মুক্ত, কেননা ওকে আর বিয়ের জন্য চাপ দিতে পারবে না। আচ্ছা, তুমি তো নিজের নাম জানো না। কথাটা শুনে মাথা নাড়ায়। তারপর ইরা আকাশের পুরনো সে প্যান্টের পকেটে একটা ওয়ালেট পায়, যেখানে ডলার আর আকাশের একটা কার্ড দেখতে পায়, যেখানে শুধু নাম ছাড়া এই ডলার ছাড়া কিছুই নেই। এখানে তো আকাশ লেখা, তার মানে ওর নাম আকাশ, কিন্তু ওর কাছে ডলার আসলো কি করে? এখন হয়তো আপনারাও ভাবছেন কিভাবে ডলার আসলো, তবে চিন্তা করবেন না, রহস্য কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। রহস্য তো মাত্র শুরু হলো। আচ্ছা, যাই হোক, পরে এই ব্যাপারে জিজ্ঞেস করে নিব। এখন আপাতত আকাশ, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও। আমার খেতে লেগেছে, তুমি কি খাবে? জানি না কি খাবো। মাথায় আঘাত লেগে এর নেটওয়ার্ক আবার উল্টোপাল্টা হয়ে গেল নাকি? তাহলে তো ভালোই হলো, ওকে এখানে রেখে দেওয়া যাবে। তবে ও যদি এরকম অদ্ভুতভাবে কথাবার্তা বলে তাহলে তো আমি ধরা পড়ে যাব। ভাবতে ভাবতে নিচে এসে খাবার নেই, তারপর খাবার খাইয়ে দেয় নিজ হাতে। তখনই আকাশও ইরাকে খাইয়ে দেয়। আসলে আকাশের মাও ওকে খাইয়ে দিত, আরও নিজেও ওর মাকে খাইয়ে দিত। বাহ, যতটা বলদ ভেবেছিলাম ততটা বলদ না। এবার ঘুমাও। আমি উপরে ঘুমাই? তুমি উপরে ঘুমালে আমি ঘুমাবো কোথায়? তাহলে দুজনে একসাথে ঘুমাই। ওর মতলবটা কি? আমাকে সাথে নিয়ে ঘুমাতে চাইছে? ওর কি সত্যি মাথায় কোনো সমস্যা হয়েছে, নাকি আমার সাথে নাটক করছে? তাছাড়া ওর মাথায়ও আঘাত লেগেছে, তার উপর তখন হসপিটালের ইউনিফর্ম ছিল। আচ্ছা, কাল একবার নিয়ে যাব হসপিটালে ওকে। কি হলো, ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবো তো। আমার মাথায় হাত বুলিয়ে দাও। এরা তো পুরোই ফেসে গেছে, কি করার, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক প্রকারে ইরার কোলে মাথা রেখে এবার শুয়ে পড়ে। এমন কাণ্ড দেখে ইরা অবাক হয়, তাও কিছু বলল না। সকালবেলায় কোথায় যাচ্ছিস তুই? ওকে নিয়ে একটু বের হব। তা যাবি কোথায়? এই তো একটু শহরটা ওকে ঘুরে দেখাবো। কেন, ও কি এই শহরের না? ও এই দেশের কিনা সেটাই তো জানি না। ওই কি ভাবছিস? ও তো ভিন্ন শহরের। তবে দুপুরে একটা মিটিং আছে, সেখানে তোকে যেতে হবে। সমস্যা নেই,
চলো যাব। কিছুক্ষণ পরে নাস্তা করে বের হয়। তারপর চলে আসে হসপিটাল। ওখানে সে ডক্টরের সাথে কথা বলে, একটা টেস্ট করতে দেয়। তারপর সেটা করা হলে ডক্টর রিপোর্ট দেখে অবাক হয়। কি হয়েছে ডক্টর? যা ভেবেছিলাম তাই হলো, ওর স্মৃতি নষ্ট হয়ে গেছে। কি বলছেন? তবে পুরোপুরি নষ্ট হয়নি। যদি ও নিজের আগের জায়গাগুলো ওকে নিয়ে যাওয়া যায় তাহলে ওর মনে পড়বে, সুবিধা হবে। আমি ঠিক বুঝলাম না ডক্টর। এক কথায় ও যেই শহরে থাকে ওই শহরে ওকে নিয়ে যাওয়ার পরে ও যে যে জায়গাগুলো ঘুরতো, বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গাগুলোতে ওকে নিয়ে যাওয়া দরকার। তাহলে ওর সেই স্মৃতিগুলো মনে পড়তে থাকবে। এতে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন বুঝতে পেরেছি আমি। ধন্যবাদ ডক্টর। আকাশ চলো, আমরা এখন অফিসে যাব। আচ্ছা চলো। অফিসে নিয়ে আসে। তারপর আকাশকে ইরা ওর কেবিনে রেখে দেয়। তুমি কিন্তু এই কেবিন থেকে কোনোভাবেই বের হবে না, ঠিক আছে? কিন্তু আমি একা একা কি করব? টিভি দেখবে? না, আমি ওটা দেখব। ওটা দেখতে হলে টিপে দেখতে হবে। তাও আমি ওটাই দেখব। আল্লাহ জানে, আমার ল্যাপটপের 12টা বাজিয়ে দেয়। ঠিক আছে, আমি বের করে দিচ্ছি, তুমি দেখো। এরা ভিডিও অন করে মিটিং করতে চলে যায়। ওখানে ওদের কোম্পানির একটা ডিল নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে ইরার রুমে একটা ছেলে আসে। আকাশকে দেখে অবাক হয়। এটা কে? তাও আবার ইরার রুমে? ওরে চেয়ারে বসে ওরে ল্যাপটপে দেখছে। এ ছেলে, কে তুই? আমি কিছু জানি না। কিছু জানিস না মানে? সত্যি বলছি, আমি কিছু করিনি। তোকে এই রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? তখনই একটা মেয়ে আসে রুমে। স্যার, ম্যামই ওনাকে নিয়ে এসেছে। কি? ইরা ওকে নিয়ে এসেছে? জি স্যার। কিন্তু ও তো ইরার ল্যাপটপ। আর ইরা কোথায়? ম্যাডাম মিটিং রুমে। আর উনি ওই ছেলেকে ল্যাপটপ ভিডিও চালু করে দিয়ে চলে যায়। আমাকে বলেছে খেয়াল রাখার জন্য, যেন রুম থেকে বের না হয়ে যায়। কি? ইরা ওর ল্যাপটপ এই ছেলের কাছে দিয়েছে? অসত একবার আমি ওর ল্যাপটপে হাত দিয়েছি বলে ও আমাকে অনেক কথাই শুনিয়ে দিল। স্যার, ওটা তো ম্যাডাম বলতে পারবে। আমি এই ব্যাপারে তো কিছুই জানি না। আমাকে যতটুকু বলেছে আমি ততটুকুই আপনাকে বলেছি। মিটিং শেষ হতে কতক্ষণ লাগবে? এই তো আরো 1 ঘন্টার মতো। আমি তাহলে ভিতরে বসলাম। সরি স্যার, ইরা ম্যামের কেবিনে আপনি এখন যেতে পারবেন না। আমি যেতে পারবো না মানে? ম্যাম বলে দিয়েছে উনি না আসা পর্যন্ত রুমে যেন কাউকে ঢুকতে না দেওয়া হয়। ঈশান বাহিরে অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়। ওনাদের মিটিং শেষ হয়। তারপর ইরা, তোমাকে তাহলে এবার আমেরিকায় যেতে হবে। সমস্যা নেই, গেলাম। ঠিক আছে, এখন তোমার কেবিনে যাও আর কিছু কাজ শেষ করে নাও। এরা কেবিনের দিকে যায়। তখনই ঈশান ওকে আটকায়। ওই ছেলেটা কে? কোন ছেলে? যাকে তোর কেবিনে তোর ল্যাপটপে ভিডিও দেখার জন্য দিয়েছিস? কারণ তুই আর ও এক না। মানে তুই ওই ছেলেটাকে আমার থেকেও গুরুত্ব দিচ্ছিস? হুম, দিচ্ছি আর দিব। তাছাড়া তুই আমার শুধু খালাতো ভাই, এর বেশি তুই ভাবিস না। বুঝতে পেরেছি। তা ওই ছেলেটা কে? ওকে, তা জেনে তোর কোনো কাজ নেই। তুই কেন এসেছিস সেটা আমাকে বল। তোর সাথে সন্ধ্যায় খাবার খাবো বলে আমি এসেছি। সমস্যা নেই, যাওয়া যায়। দাঁড়া, আমি আকাশকেও সাথে নিয়ে যাচ্ছি। ওকে কেন আনতে হবে? বললাম না, সবটা তোর না জানলেও চলবে। কিছুক্ষণ পরে ওরা তিনজনই রেস্টুরেন্টে আসে। এরা আকাশের পাশে বসে। এতে ঈশান তো আরও রেগে যায়। তুই ওর পাশে কেন বসেছিস? আমি তো কখনো তোর পাশে বসিনি, তাহলে আজ কেন বসবো বল? তাই বলে ওর পাশে বসতে হবে? তুই খেলে খা, না খেলে চলে যেতে পারিস। কথাটা ঈশানের ইগোতে লাগে, সেজন্য ইরাকে থাপ্পড় দেয়। কিন্তু শেষ সময় এসে আকাশ হাত ধরে ফেলে। ও তোমাকে মারছে কেন? তুই কথা বলতে পারিস? আমি তো ভেবেছিলাম তুই বোবা। ঈশান, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারতে? সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি। আকাশ চলো, আমরা বাসায় ফিরে খাবো। তুই ওকে বাসায় নিয়ে যাবি? আমার তো কোনো সমস্যা নেই, তাহলে তোর এত সমস্যা হচ্ছে কেন শুনি? ওঠো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওরা বাসায় আসে।
তারপর নাস্তা করে রুমে বসে আছে। তখনই ইরার আমেরিকা যাওয়ার কথা মনে পড়ে। আমাকে তো আমেরিকায় যেতে হবে, কিন্তু আকাশকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। নয়তো বাবা মা ওকে কথা তো শোনাবে, গায়েও হাত দিতে পারে, কিন্তু ওকে যে নিয়ে যাব ওর তো কোনো পরিচয় জানি না। তাহলে ওকে নিয়ে যাব কি করে? উফ, কি করব আমি এখন? ওইসব ভাবতে থাকে। তখনই ঈশা ইরাকে কল দেয়। ঈশার বাবা পাসপোর্ট অফিসের প্রধান কর্মকর্তা। তোর সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলো? ভাবছি কোথা থেকে ঘুরে আসবো কয়েকটা দিনের জন্য, তুই কি বলিস? আমাকে কয়েকটা সপ্তাহ পরে আমেরিকা যেতে হবে। তখনই ইরার ঈশার বাবার কথা মনে পড়ে। আচ্ছা, তুমি আমার একটা উপকার করতে পারবি? তুই এভাবে বলছিস কেন? সব সময় তো তুই আমাকে সাহায্য করিস। কিন্তু আঙ্কেলের থেকে আমার একটা সাহায্য লাগবে। কীরকম সাহায্য? ওরা ঈশাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা, তুই কাল বাসায় এসে বাবার সাথে কথা বল। ঠিক আছে। পরের দিন আকাশকে নিয়ে ঈশার বাবার কাছে আসে। ঈশা তো পটর পটর করতে থাকে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইরা মামুনি, তুমি হঠাৎ আমাদের বাসায়? তা এই ছেলেকে? আঙ্কেল, আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে, তবে সেটা আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কীরকম উপকার? ওকে একটা পাসপোর্ট করিয়ে দিতে পারবেন? তাও 3-4 দিনের ভেতরে। কি বলো, এত তাড়াতাড়ি কিভাবে? দেখুন আঙ্কেল, আপনি চাইলে একদিনেও করে ফেলতে পারবেন। আচ্ছা, কালকে ওর ডিটেলস নিয়ে অফিসে চলে আসিও। কিন্তু আঙ্কেল, আমি ওর নাম ছাড়া যে অন্য কোনো কিছুই জানি না। এটা আবার কি কথা বললে তুমি? ডিটেল ছাড়া কিভাবে ওর পাসপোর্ট বানাবো? প্লিজ আঙ্কেল, আপনিই পারবেন। একটা ডিটেলস তো লাগবে। কিন্তু আঙ্কেল, এখন কি করা যায়? আমায় একটা বুদ্ধি দিন তো। তুমি আমাকে আগে ডিটেলস বলো তো। এরা শুরু থেকে সব কিছু বলে। সবটা শোনার পরে এটা তো অনেক ক্রিটিক্যাল একটা সমস্যা। আচ্ছা, তুমি ওকে আমার অফিসে নিয়ে আসো। ওখানে আগে কিছু টেস্ট করব, তারপর একটা ডিসিশন নিব আমি। আকাশ, চলো তাহলে। ঈশা ওর সাথে আসে। ঈশার বাবার রুমে বসে আছে। তারপর উনি আকাশকে নিয়ে মেন সার্ভার রুমে আসে। এখানে হাত রাখো তো। আকাশ যখনই এখানে হাত রাখে, ওর কোনো তথ্যই দেখাচ্ছে না এই দেশের, সেই জন্য। স্যার, এই ছেলের তো কোনো তথ্য নেই এই দেশের। একটা কাজ করো, কোন কোন দেশের ডলার প্রচলিত সেই কয়েক দেশের সার্ভের ম্যাচিং করো। ঠিক আছে। কিছুক্ষণ চেষ্টা করার পর আকাশের পাসপোর্ট খুঁজে পাই। সেটা আমেরিকার পাসপোর্ট, যা দেখে ঈশার বাবা অবাক হয়। এই তথ্যটা আলাদা করে রাখো, আমি যখন বলবো তখন রেডি করিও। ঠিক আছে আঙ্কেল। উনি আকাশকে নিয়ে রুমে আসে। এরপর ইরাকে সবটা বলে। এটা কিভাবে সম্ভব? ও আমেরিকায় পাসপোর্ট, ওর তথ্য আছে? সেটা দেখলাম। এখন এই দেশ থেকে তো কোনোভাবেই ওকে পাসপোর্ট করে দেওয়া সম্ভব না। এখন কোনো উপায় কি নেই? উপায় তো আছেই, ওই দেশ থেকে পাসপোর্ট আনতে হবে। তার জন্য আকাশের পুরো ভেরিফাই করে ওদের কাছে দিতে হবে। তাহলে ওরা পাসপোর্ট রেডি করে 2-3 দিনের ভিতরে পাঠাবে। এর জন্য তো 5-6 লাখ খরচ পড়বে। আঙ্কেল, খরচের চিন্তা করবেন না, আপনি শুধু পাসপোর্ট আনার ব্যবস্থা করেন। আচ্ছা ইরা, আমেরিকার পাসপোর্ট ওর কাছে থাকবে কি করে? তা আমি কি জানি। আচ্ছা, তুমি আমার সাথে এসো, বাকি প্রসেসিং ওখানেই করব। আকাশকে নিয়ে আসে। তারপর আমেরিকার পাসপোর্ট অফিসে তথ্য পাঠায়, সাথে কিছু ডিটেলসও পাঠায়। তারপর ওরা তথ্য ভেরিফাই করার জন্য আকাশের মুখ হাত ভেরিফাই করে সব কিছু অনলাইনের মাধ্যমে সবটা করা হলে। স্যার, সব কিছু মিটিং হয়েছে, 4-5 দিনের ভিতরে পাসপোর্ট চলে আসবে। কিন্তু স্যার, এত খরচ? খরচ নিয়ে ভেবো না। বাকিটা রুমে এসে ইরাকে জানাই। সত্যি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, এখন চল, তোর সাথে কথা আছে আমার। ওরা বের হয়ে কথা বলতে থাকে। 4 দিন পরে পাসপোর্ট ইরার হাতে দেয়। ধন্যবাদ আপনাকে। তবে ইরা, তোমাকে একটা কথা বলি। জি বলুন আঙ্কেল। এই পাসপোর্ট কিন্তু কোনো সাধারণ পাসপোর্ট না। মানে এটা আমেরিকার একটা ভিআইপি পাসপোর্ট। মানে এখানকার প্রেসিডেন্ট যে পাসপোর্ট ইউজ করে, এটা সেই রকম। কি বলেন আঙ্কেল? আমার মনে হয় ওই দেশে যাওয়ার পর
তুমি কোনো না কোনো তথ্য ঠিকই পাবে। অফিস থেকে বের হয়ে আসে, পাসপোর্ট নিয়ে আকাশকে দেখাই। যদিও পাসপোর্টটা দেখে আকাশের কিছুই মনে পড়ল না। 7 দিন পরে। বাবা মা আমরা তাহলে বের হলাম। আমরা মানে? তুই কি ঈশানকে সাথে নিয়ে যাবি? আমার হাজবেন্ড থাকতে আমি কেন ওকে নিয়ে যাব? আগে তো ঈশানকে নিয়ে যেতে। আমি একা ছিলাম বলে ওকে নিয়ে যেতে হতো। এখন তো আমার হাজবেন্ড আছে, তাহলে ওকে শুধু শুধু কেন নিব? কিন্তু ওই ছেলের পাসপোর্ট? সব কিছু করা শেষ। আচ্ছা চলি আমরা। এরপর থেকে ওরা দুজনে প্লেনে করে চলে আসে আমেরিকায়। এখানে ওরা একটা হোটেলে ওঠে। তুমি ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, একটা কথা, আমাকে না বলে কিন্তু রুম থেকে বের হবে না। ঠিক আছে। ওরা ওই দিনটা রেস্ট নেয়। সন্ধ্যার দিকে আকাশকে নিয়ে বের হয় আশেপাশে ঘোরার সময়ে। আমি একটা কথা বলবো কি? বলো কি কথা? আমার কেন জানি না এই জায়গাটা চেনা চেনা লাগছে। চেনা তো লাগবেই, মোবাইলে তো এই জায়গাটাতে রীতিমতো দেখাই যায়। কিছু সময় পরে ওরা হোটেলে এসে থেকে যায়। পরের দিন আকাশকে নিয়ে ওই মিটিংয়ে যায়। প্রথম দিন কাগজ জমা দেয় ওখান থেকে। 3 দিন পরে সে ডিটেলস জেনে যাবেন। ঠিক আছে স্যার। আবারও আকাশকে নিয়ে ঘুরতে থাকে। এই 3টা দিন ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এতে আকাশের কিছু কিছু জায়গার কথা মনে পড়তে থাকে। প্রথমত এইগুলো ইরা পাত্তা দেয়নি। 3 দিন পরে চলো আমরা ডিটেলস জেনে আসি। আবারও অফিসে আসে, এসে বসে থাকে। কিছু সময় পরে জানানো হয়, সরি, আপনাদের ডিল ক্যান্সেল করা হয়েছে। কিন্তু কেন? আমাদের তো কোনো ভুল ছিল না। আপনারা বড় স্যারের সাথে কথা বলে দেখেন। এরা বড় স্যারের সাথে কথা বলতে থাকে। অনেকটা সময় পরে ওনাকে মানাতে পারেনি। এরা দেরি দেখে আকাশ ওই রুমে আসে। আকাশকে দেখে অফিসের বস দাঁড়িয়ে যায়। স্যার আপনি এখানে? আমার কি সৌভাগ্য আপনি আমার মতো একটা ছোট্ট অফিসে এসেছেন। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার স্বামী। আরে স্যার আপনার স্বামী হয় এটা আমাকে আগে কেন বলেননি? তাইলে তো আপনাকে 3টা দিন অপেক্ষা করতে হতো না। দিন আমি ডিল সাইন করে দিচ্ছি, আপনাকে আমরা অবশ্যই এই প্রজেক্ট দিব। আর স্যার আমাকে একটু দেখবেন কিন্তু। স্যার আমরা তাহলে আসি। জি ম্যাডাম চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না স্যার লাগবে না। আকাশ স্যার আমার দিকটা একটু দেখবেন। অফিস থেকে বের হয়ে ব্যাপারটা কি বলো তো? ওই লোকটা এই শহরে 10 জন ধনীদের মধ্যে 10তম স্থানে আছে। আমি এত করে বলার পরেও আমাকে দিল না, অথচ তোমার মুখ দেখেই আমাকে প্রজেক্ট দিয়ে দিল। আবার তোমার কাছে আমেরিকার পাসপোর্ট। ব্যাপারটা অনেক রহস্যময়। আচ্ছা কাজ তো শেষ, এখন চলো হোটেলে যাই, তারপর কিছু শপিং করে খাল আমরা রওনা দিব। ঠিক আছে, তুমি যা বলবা। তারপর ওরা হোটেলে এসে ফ্রেশ হয়ে ওরা দুজনে চলে আসে একটা শপিং মলে। ওখানে ইরা আকাশ দুজনেই কিছু না কিছু কিনতে থাকে। বিল দেওয়ার সময় একটা মেয়ে বিল নিতে যাবে। এ কি করছো? কেন স্যার, বিল নিচ্ছি। তুমি কি নতুন এসছো? তুমি স্যারকে চেনো না? সরি স্যার, ও আপনাকে চিনতে পারেনি। স্যার আপনার সাথে উনি কে? আমি ওর বউ। সরি ম্যাডাম, আপনারা বিল কেন দিবেন বলুন? আমাদের আরও কিছু লাগলে নিতে পারেন, কোনো বিল দিতে হবে না। আপনি আমাদের সাথে মজা করছেন না তো? আমি কেন স্যারের সাথে মজা করতে যাব বলুন? আমাদের আর কিচ্ছু লাগবে না। যাও, ওনাদের বাইরে যাওয়া পর্যন্ত এইগুলো দিয়ে আসো গাড়ি পর্যন্ত। ম্যানেজার এরকম ব্যাপার দেখে অবাক হয়, কেননা আকাশকে দেখলে সবাই একরকম স্যার স্যার কেন বলে, এটাই ইরার মাথায় ঢোকে না। তা ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি। রাতে ইরা ওর বাবাকে কল দেয়। বাবা আমরা প্রজেক্ট পেয়ে গেছি। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। জানতাম আমাদের দিবি। তবে একটা কথা। কি কথা বল? প্রজেক্ট কিন্তু আকাশের জন্যই পেয়েছি। ওই ছেলের জন্য কিভাবে? ইরা ওর বাবাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আরে ওই ছেলের জন্য না। আচ্ছা তুই কবে আসবি? কালকে টিকিট করব। আচ্ছা সাবধানে আসিস। পরদিন আকাশকে নিয়ে আসে টিকিট কাটার জন্য। তবে আশ্চর্য ব্যাপার হলো, আকাশকে দেখে ওখানে কোনো টিকিটের দামই নিল না। এইগুলো কি হচ্ছে? কই কি হচ্ছে? তোমাকে যেই দেখে সেই স্যার স্যার বলে, আবার কোনো ডলারও নিচ্ছে না। তা আমি কি করে বলবো বলো? তোমার তো এমনিতেই কিছু মনে নেই। ওখান থেকে আসে হোটেলে। এসে ওরা ছবিগুলো দেখতে থাকে।
কেননা এখানে আসা পর্যন্ত অনেক ছবি ওরা উঠিয়েছিল, সেগুলোই দেখতে থাকে। রাতে আমরা সমুদ্র দেখতে যাব। ঠিক আছে। সন্ধ্যার পরে ওরা সমুদ্রের ধারে এসে বসে আকাশের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে থাকে ইরা। তখনই কিছু ছেলে আসে ওখানে। ওই এখানে কি? একা হতে যাব কেন? আর আপনারা কারা শুনি? আমরা যেই হই না কেন, তাই একটা কথা বল, তোকে তো এদেশে মনে হচ্ছে না? আমি এই দেশের বাহিরে থাকি, বিজনেসের কাজে এখানে এসেছি, কিন্তু তোমরা এইগুলো জিজ্ঞেস করছো কেন? তোকে আমাদের সাথে যেতে হবে। তোমাদের সাথে আমি যাব, কিন্তু কেন? এই তো রাতটাকে একটু রঙিন করে দেবে। এবার ইরা ওদের কথার মানে বুঝতে পেরেছে, সেজন্য মার খেতে না চাইলে এখান থেকে যা। কি তুই আমাদের মারবি? এত সহজ হয় তোর কি করে? তোরা যাবি নাকি চেঁচাবো? চেঁচাতে থাকে। আশেপাশে কেউ এগিয়ে আসছে না। আকাশ তো ওদের সাথে থাকা বাকি লোককে মারতে থাকে, তবে নিজেও কিছু মায়ের খায়। কিছুক্ষণ পরে ওদের নিয়ে আসে আস্তানায়। এদের এই রুমে আটকে রাখ, বস যখন আসবে তখন দেখে নেব। আকাশের শরীরে রক্ত দেখে ইরা চেক করতে থাকে গুলি বা ছুরি কোনো কাটা দাগ আছে কিনা। চেক করে তেমন কিছুই পায়নি, শুধু আঁচড়ে কিছু দাগ পায়, যার কারণে রক্ত বের হয়েছে। কিছুক্ষণের মধ্যে ওদের বস আসে। এইটা কি সেই মেয়ে? জি বস। তা ওই ছেলেটাকে? ওটা ওর হাজবেন্ড। তোরা কি আমাকে ওর খাওয়া মাল খাওয়াবি? তোদের বলেছি যে মেয়ের হাজবেন্ড নেই সেই মেয়েকে আনতে। তোরা এমন একজনকে নিয়ে এসেছিস যার কিনা হাজবেন্ড আছে। বস এদের বিয়ে হয়েছে কয়দিন হলো, হানিমুনে এখানে এসেছে। তাই নাকি? তাহলে তো খাওয়াই যায়। এই বলে ইরার হাত ধরে। তখনই আকাশের মুখ দেখে ওদের বস হাত ছেড়ে দেয়। জানোয়ারের বাচ্চা, তোরা এটা কি করেছিস? কেন বস, কি হয়েছে? তোরা তো আমাকে বিপদে ফেলে দিলি। তাড়াতাড়ি করে ওনাকে হসপিটালে নিয়ে যা, ওনার জ্ঞান ফিরার আগে। সরি ম্যাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। ইরাকে কিছু বলার সুযোগ দিল না। ওরা সব হসপিটালে নিয়ে আসে। তারপর ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। হসপিটালে বড় ডক্টর পর্যন্ত চলে আসে। ওখানে একদিন থাকার পরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের এবার ফিরতে হবে। কত ডলার হয়েছে বলুন, আমি দিচ্ছি। কি বলছেন ম্যাডাম? স্যারের থেকে ডলার নেব? এটা কিভাবে ভাবলেন? কোনো কিছুই দিতে হবে না। এবারও কথাগুলো ইরার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওখান থেকে হোটেলে আসে। হোটেলে কেউ আকাশকে চিনে না বলেই ওখানে ডলার দিয়ে ওরা এয়ারপোর্টে আসে। তারপর প্লেনে বসে আছে। ওইদিকে কেউ একজন আকাশের বাবার কাছে পুরো ব্যাপারটা জানায়। তবে আকাশের বাবার পরিচয় আর বাকি কাহিনী পরে জানতে পারবেন। এখন যা হচ্ছে তা জানতে থাকুন। আচ্ছা আকাশ, তুমি কে বলো তো? আমি কে সেটা তো আমি নিজেও জানি না। আমি তো ভুলেই গিয়েছি। তোমার কোনো কিছুই মনে নেই? কি মনে নেই আমার? ওহ, কিচ্ছু না। তোমার কোলে মাথা রাখবো কি? রাখো। মাথা রেখে শুয়ে পড়ে। কিছু ঘন্টা পরে ওরা দেশে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে বাসে চলে আসে। আচ্ছা, তোর কি দরকার ছিল এই ছেলেকে সাথে করে নেওয়ার? ও সাথে এসেছিল বলেই প্রজেক্ট আমরা পেয়েছি। আমার তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই ছেলের কারণে আমরা প্রজেক্ট পেয়েছি। আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না এখনো। ওকে দেখার পরই প্রজেক্ট সাইন করে দিল। আচ্ছা, তুই রুমে যা। আকাশ চলো আমার সাথে। ও কেন, তোর সাথে যাবে? ও আমার স্বামী, আমার সাথে ও থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? রুমে এসে ওরা ফ্রেশ হয়। এখন চলুন আমেরিকার কিছু কাহিনী আপনাদের জানাই, তাহলে আপনারা আরও খোলাসাভাবে বুঝতে পারবেন, তাহলে কিছু ধারণাও করতে পারবেন। এইদিকে অফিস থেকে কল করার পরে। কি বলছেন? আকাশ আপনার অফিসে গিয়েছিল? জি স্যার, তবে উনি একা আসেননি। একা আসেনি মানে? আর কে ছিল? ওনার সাথে ওনার বউ ছিল। কি যাতা বলছো? ও বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছে, তাহলে বউ আসবে কোথায় থেকে? আমি কি করে বলবো, ওই মেয়েই তো বললো স্যার ওনার হাজবেন্ড। আচ্ছা, তুমি আমাকে ভিডিও ফুটেজটা পাঠাও তো। জি স্যার, পাঠাচ্ছি। লোকটা ভিডিও পাঠিয়ে দেয়। সেই ভিডিও আকাশের বাবা মা দেখতে থাকে। ওয়াও, সত্যি আমার ছেলের চয়েস আছে বলতে হবে। তাই বলে আমাদের না বলে? হয়তো ওখানে যাওয়ার পরেই। কিন্তু তোমাকে তো একবার কল করে জানাতে পারতো। এটা অবশ্য ঠিক বলেছ, ও তো আমাকে কিছু জানালো না। আচ্ছা, ও আগে ফিরে আসুক, তারপর দেখবো। কিন্তু ওর ফোন বন্ধ কেন?
তা আমি কি করে বলবো? আচ্ছা যাই হোক, টেনশন করো না আর। কিছুক্ষণ পরে এম্বাসি থেকে কল দেয়, ওখান থেকে জানাই সবটা শোনার পরে। তোমার ছেলেকে এখন কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ পরে হসপিটাল থেকে কল আসে, ওখান থেকে কল দিয়ে জানাই। কি ওর বেশি ক্ষতি হয়নি তো? না স্যার। আমরা এখনই আসছি। স্যার, হসপিটাল থেকে তো 2 দিন আগেই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে কেন যাচ্ছে ও? আসলে স্যার, আমরা তো ভেবেছিলাম উনি বাসায়, সেজন্য খোঁজ নেওয়ার জন্য কল করেছি আমরা। আমার ছেলের সাথে আর কেউ কি ছিল? ওনার বউ ছিল, পুরো একটা দিন স্যারের পাশে থেকে ওনার সেবা করেছিল। আচ্ছা ঠিক আছে। একে একে সবাই কল দিয়ে বলে যাচ্ছে। এতক্ষণে আপনাদের বুঝতে বাকি রইল না যে আকাশ মূলত আমেরিকা থাকে, কিন্তু ও দেশের বাইরে কিভাবে গেল, কেন ওকে আরশ কিডন্যাপ করেছিল, সেসব কিছু আপনারা জানতে পারবেন ধীরে ধীরে। কেননা একসাথে যদি সবটা বলে দিই তাহলে আপনারা মজায় হারিয়ে ফেলবেন। ওইদিকে পরের দিন। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো। কি কথা বলো? আমরা যে আমেরিকায় গিয়েছিলাম ওখানে অনেক কিছু তোমার পরিচিত লেগেছে কি? দেখে যেন মনে হলো আমি এর আগেও অনেকবার এসেছি এখানে। আচ্ছা, কাল আমরা ডক্টর কাছে যাব। ওখানে আবার কেন? যাই আগে, তারপর বলবো। পরের দিন ডক্টরকে সবটা জানাই। উনি জানার পরে, এটা তো ওর জন্যই ভালো। যদি ওইখানে ওর পরিচিত লাগে তাহলে ওইখানে ওকে নিয়ে কয়েকটা দিন থাকলে আরও বেশি মনে পড়বে ওনার। এমনিতেই 1 মাস পরে আবার যেতে হবে। তাহলে তখন ভালো করে দেখিয়ে নেবে। ধন্যবাদ ডক্টর। ডক্টরের সাথে কথা বলে এরা আকাশকে নিয়ে ঈশার বাসায় আসে। এসে ওকে সবটা বলে, সাথে ঈশার বাবাকেও। দেখো ইরা, তুমি কিন্তু ওই ছেলের সম্পর্কে কোনো তথ্য জানো না। ওর পাসপোর্ট শুধু ওর নাম আর ছবি, পাসপোর্ট নাম্বার ছাড়া আর কিছু ওর পাসপোর্টে নেই। না হয় মুসলিম, না হিন্দু, না কোন ধর্মের সেটাও তুমি জানো না। কিন্তু আমার বাসায় সবাই জানে আমরা বিবাহিত। তাছাড়া আঙ্কেল, আমি আর ও আমরা একই রুমেই থাকি। আমি জানি এটা ঠিক না, কিন্তু এটা ছাড়া আমার হাতে আর কোনো পথ যে বেঁচে নেই। তুই আঙ্কেল আন্টিকে সত্যিই বলে দে। তাহলে ওনাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করিয়ে দিবে। তুই কি আকাশকে পছন্দ করিস? ও ছেলে হিসেবে অনেক ভালো, কিন্তু আমার ভয় হচ্ছে ও যদি নিজের স্মৃতি ফিরে পায়, তখন আবার আমাকে যদি ভুলে যায়, তখন আমি কি করব? তোর সাথে ওর ছবিগুলো দেখাবি, তোদের বিয়ের প্রমাণ তো থাকবেই। ঈশা ঠিক বলেছে। দেখো, তোমরা দুইজন যত বেশি একসাথে থাকবে, বিয়ে ছাড়া তোমাদের জন্য বিপদ হয়ে আসবে। কিন্তু স্মৃতি ফিরে পাওয়ার পরে? তখন দেখা যাবে। তাহলে কাল বিয়ে করে ফেলি, কি বলিস? আমার বাড়িতেই তোমাদের বিয়ে দেবো, চিন্তা করো না। পরের দিন আসে ঈশাদের বাড়িতে। ওখানেই আকাশ আর ইরার বিয়ে হয়, সেটা ওনারা ভিডিও করে রাখে। সত্যি আঙ্কেল, আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু হয়নি ইরা, তোমরা দুইজনেই সুখে থাকো, এটা আমার জন্য অনেক কিছু। চলি তাহলে আঙ্কেল। ওরা চলে আসে নিজেদের বাড়িতে। রাতে ইরা শুয়ে আছে, আকাশও পাশে শুয়ে পড়ে। বালিশ কোথায়? কিসের বালিশ? আমাদের মাঝখানে যে বালিশটা থাকতো, ওই বালিশটার কথা বলছি। এখন থেকে আর কোনো বালিশ থাকবে না, আমাকে জড়িয়ে ধরেই ঘুমাবা। সত্যি বলছো তো? সত্যি। এখন আসো আমার কাছে। ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তবে ওদের রাতটা ভালোই কাটে, কেননা আজকে আর কোনো বাধা নেই ওদের মাঝে। সকালবেলায়, ইরা অফিসে যাবি না? এই তো আকাশের হয়ে গেল, তারপর যাব। তুই কি ওই ছেলেকেও নিয়ে যাবি অফিসে? ওকে বাইরে একা একা রেখে যাব নাকি? ও কি কোনো ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে? তোমাদের কি করে বোঝাই? ও তো হারিয়ে যাবে, তারপর ওকে খুঁজে বের করা যে কষ্ট হয়ে যাবে আমার। কি ভাবছিস এত? ও বাড়িতে থেকে কি করবে, তার চেয়ে আমার সাথেই থাকলে আমারই ভালো লাগবে। কিছুক্ষণের ভিতরে আকাশ নেমে আসে, স্যুট আর কোট পরে। ইরা তো দেখে ফিদা হয়ে যায়, কেননা অনেক হ্যান্ডসাম লাগছিল সেজন্য। বাহ, আজকে তো অনেক সুন্দর লাগছে। এখন চলো আমরা বের হব। ওরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাঝপথে গাড়ির ড্রাইভার অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সমস্যা হচ্ছে ইরা গাড়ি এতটা ভালোভাবে চালাতে পারে না, তার উপর এই রাস্তা তো মোটেও পারবে না।
আকাশ, ওনাকে হসপিটালে নিতে হবে। গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে গেলেই তো হয়। আমি তো গাড়ি চালাতে পারি, কিন্তু এই রাস্তায় পারবো না। আমি চালাবো কি? তুমি পারবে না? আমি পারবো, তুমি একদম চিন্তা করো না। এরা ভরসা পাচ্ছে না। তাছাড়া পাবে কিভাবে বলুন? যদি আকাশ পুরোপুরি সুস্থ থাকতো তাহলে একটা কথা ছিল, তাও আকাশ জোর করাতে রাজি হয়ে চালাতে দেয়। তবে অনেকটা ভয় আছে তবে আকাশের গাড়ি চালানো দেখে। আকাশ, তুমি এত ভালোভাবে গাড়ি চালাতে পারো? আমাকে আগে তো বলোনি। আমি নিজেই বুঝতে পারছি না, গাড়িতে বসার পরে কেন জানি মনে হলো আমি পারবো। আচ্ছা, সাবধানে চালাও। তুমি হসপিটাল চিনবে তো? তুমি রাস্তা দেখিয়ে দিও আমাকে। এরা রাস্তা দেখিয়ে দেয় আর আকাশ চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে হসপিটাল নিয়ে আসে, ডক্টর দেখাতে থাকে, সাথে যা যা করার করতে থাকে। তুমি এত ভালো গাড়ি চালাতে পারো, আগে তো জানা ছিল না। যাই হোক, তাহলে আমার জন্যই ভালো হয়েছে, তোমাকে নিয়ে যেতে পারবো সবখানে। ডক্টর আঙ্কেল, ওনার দেখাশোনা করার জন্য নার্স রেখে দিন। আমি অফিসে গেলাম, ফেরার সময় এসে দেখে যাব। ঠিক আছে। হসপিটাল থেকে অফিসে চলে আসে। এরা কাজ করতে থাকে। আকাশ ওর পাশে একটা চেয়ারে বসে আছে। ঠিক ওই সময় ঈশান ইরার রুমে ঢুকে পড়ে। আকাশকে দেখেই তো রেগে যায়। এসব কি ইরা? তুই এখানে কেন? তাও কোনো পারমিশন ছাড়া রুমে কেন ঢুকলি? আমি তোর খালাতো ভাই, আমাকে তোর কেবিনে পারমিশন নিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, অবশ্যই নিতে হবে তোকে। ভুলে যাবি না, এটা বাড়ি না, অফিস। তা ওই ছেলেটা কে যাকে তুই পাশে বসিয়ে রেখেছিস? এখানে যে এত কিছু হয়ে গেল তা দেখি ওই ছেলের কোনো কথাই নেই। ওহ, সবার সাথে কথা বলে না। কিন্তু আমার সাথে বলতে হবে। ইরা, এই ছেলেটা কে? ও আমার খালাতো ভাই। তোমাকে যে বলেছিলাম এইগুলো দেখতে, তুমি দেখেছো? দেখেছি, সাথে কিছু কিছু জায়গার ভুল ছিল, সেটা আমি ঠিক করে দিয়েছি। কি? তুমি এই কাগজে আঁকাআঁকি করেছো? ভুল ছিল, তাই আমি ঠিক করে দিলাম। যাক ভাই, তুই ভালো কাজ করেছিস। দেখবি এবার তোকে খালু কি বলবে ভাবছি আমি। আকাশ, তুমি তো আমাদের লস করিয়ে দিবে। বিশ্বাস করো, কোনো লস হবে না। বাবা একটু পরেই আসবে, তারপরে এই কাগজটা নিয়ে মিটিং রুমে যেতে হবে। আজকে না জানি কি হয় আমার। তখনই ইরা ডাক পড়ে, সেজন্য কাগজ নিয়ে মিটিং রুমে আসে। ইরা, ওনাকে কাগজটা দাও। বাবা, বলছিলাম কি? কি হয়েছে ইরা? খালু, আমি বলছি। এ কি, তুই এই সময়ে অফিসে? ইরা একটা ছেলেকে অফিসে এনে তার পাশে বসিয়ে এই কাগজগুলো তার হাতে দেয়। ওই ছেলে আঁকাআঁকি করেছে, এই নিয়ে ইরা টেনশনে আছে। ইরা, এত বড় একটা খামখেয়ালি কি করে হলো? দাঁড়ান রফিক, সব তো ঠিক আছে। এখানে কিছু বলছিল আর তা সঠিকভাবে এঁকে দেওয়া হয়েছে। কথাটা শুনে ঈশান রফিক চৌধুরী অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় ইরা। কি বলছেন স্যার আপনারা? আমি ঠিক বলেছি। তোমরা যেভাবে ডিজাইন করছো তাতে অনেক ভুল ছিল, কিন্তু এখন ঠিক আছে। তা এই কাজটা কে করলো? আমি পার্সোনালভাবে তাকে ধন্যবাদ দিতে চাই। কথাটা শুনে ইরা চিন্তামুক্ত হলো, সাথে মুখে হাসিও ফুটলো। আকাশকে নিয়ে ভিতরে আসে। তখন লোকটা, আরে, এই ছেলেকে আমি কোথাও যেন দেখেছি এর আগেও। কি বলছেন স্যার? এই ছেলেকে আপনি দেখবেন কি করে? আমি যতদূর জানি কয়েকটা সপ্তাহ আগে আমি ওনাকে একটা বিজনেস পার্টিতে দেখেছিলাম, তাও অনেকটা দূর থেকে। আপনার হয়তো ভুল হতে পারে। আচ্ছা, যাই হোক, এই ডিজাইন আমার পছন্দ হয়েছে। আপনারা এই ডিজাইন অনুযায়ী কাজ করুন। লোকটা চলে যায়, সাথে বাকিরাও। ঈশান তো রাগে ফেটে যাচ্ছে। ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমুও দেয়। ইরা, তুই ওকে চুমু কেন দিলি? আমি ওকে চুমু দিলে তাতে তোর কি? দেখ, একটা ডিজাইন ভুলভাল করে নিয়েছে বলে ভাবিস না ও সব পারে। আমি তো বলিনি ও সব পারে। আকাশ, চলো। ঈশান চলে যায় ওর ফুপার রুমে। ব্যাপারটা বলে, উনি বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। নেওয়ার কারণ তো আপনারা জানেন, শুধু ঈশান এখনও জানে না ইরা যে বিবাহিত। কিন্তু জানার পরে কী যে করবে সেটাই ভাবছে সবাই। রুম থেকে বের হয়ে আসে।
কেবিনের দরজা আটকে দিয়ে আকাশ ইরাকে চেয়ারে বসে, তারপর আকাশের কোলে বসে পড়ে। তুমি কাজটা কিভাবে করলে আমাকে একটু শেখাও। আমি নিজেও জানি না, কেন জানি না, দেখে মনে হলো ভুল আছে আর আমি ঠিক করে দিলাম। আচ্ছা, আমাকে কোলে নিয়ে কেমন ফিল হচ্ছে শুনি। অনেক ভালো লাগছে, মনে হচ্ছে তোমার ওজন আরও 5 কিলো বাড়াতে হবে। কি বলো, আমি কি অনেক হালকা? তেমনই তো লাগছে। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে ভরপুর খাবো। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসে দুজনে। রফিক চৌধুরী বাসে এসে আকাশের প্রশংসা করতে থাকে, তা শুনে ইরা তো খুশি হয়। আচ্ছা, তুই যে ওকে বিয়ে করেছিস, ওই ছেলে থাকে কোথায়? দেখো, আমাকে এই ব্যাপারে কিছু বলো না এখন, আমি তোমাদের পরে জানাবো। ঠিক আছে। এইদিকে ঈশান চলে যায় আরশের কাছে। আপনারা হয়তো অবাক হবেন, আরশ আর ঈশান বন্ধু, তবে আজকে ঈশান আরশের কাছে গিয়েছে একটা সাহায্যের জন্য। আপনাদের তো বুঝতে বাকি রইল না সেটা কি হতে পারে। আরে বন্ধু, তুই আমার এখানে? এসেছি তো একটা কাজে। বল, কি কাজ? একটা ছেলেকে উঠাতে হবে। সোজা উপরে পাঠিয়ে দেব নাকি হসপিটালে কয়েকটা মাস থাকার ব্যবস্থা করে দেব? ওইরকম হলেই হবে। তার ছেলের ঠিকানা কি? আপাতত আমার খালার বাসায় থাকে। এখন তোর খালার বাসায় এসে ওকে ওঠানো তো কষ্ট হয়ে যাবে। তুই ওকে পথ থেকে উঠিয়ে নিবি। ওঠানোর কি দরকার, পথেই ওকে মারবো। এটাই ভালো হবে তাহলে। আমারও তাই মনে হয়। আমি তাহলে কাল লোক পাঠিয়ে দেব, তুই শুধু দেখিয়ে দিবি, বাকিটা আমার লোক করে নেবে। আচ্ছা, আমি কালকে দেখিয়ে দিব। পরের দিন ওরা বের হয় অফিসে যাওয়ার জন্য। তখন রাস্তায় কিছু লোক ওদের গাড়ি আটকায়। এরা কারা? আমিও তো তাই ভাবছি। আমি নেমে দেখে আসি। মোটেও না, আমার মনে হয় ওরা আমাদের মারার জন্যই এসেছে। আমরা কার কি ক্ষতি করেছি যে ওরা আমাদের মারবে? সেটাই তো জানি না, তবে তুমি বের হবে না। ওই, তোরা গাড়ি থেকে নামবি নাকি তোদের টেনে বের করতে হবে? দেখ, ভালোভাবে নামিস, তাহলে গাড়ি ভেঙে তোদের বের করব। ওরা তো গাড়ি ভাঙার কথা বলছে। একটা কাজ করো, ওদের উপরে গাড়ি চালিয়ে দাও। কি বলছো? তাহলে তো পুলিশ আমাদের ধরে নেবে। তোমাকে যা বলেছি তাই করো। কি করার, গাড়ি চালাতে থাকে। এতে 3 জন আহত হয়, কিন্তু এতে আকাশ আর ইরা বেঁচে যায়। ওরা অফিসে চলে আসে। তোমাদের হসপিটাল নিয়ে যাই। ওদের নিয়ে হসপিটালে আসে, আরুষকে সবটা জানিয়ে দেয়। কি, ওদের এত বড় সাহস আমার লোকদের গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে? ওদের তো শেষ করে দেব। শুধু ছেলেটাকে শেষ করলেই হবে। আর মেয়েটাকে কি করব? ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করে নেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে হসপিটালের কাজ শেষ করে ঈশান অফিসে আসে। এ কি ঈশান, কি হয়েছে? কাকে খুঁজছো? আমি তো ইরাকে খুঁজতেছি। ওর কেবিনে কি নেই? কেবিনে এখনো চেক করিনি। আচ্ছা আঙ্কেল, ওই ছেলেটাকে ইরা আপনাদের বাসায় কেন রাখে? আপনি কি কিছু বলেন না ইরাকে? আবার অফিসেও নিয়ে আসে। এইসব দেখলে তো লোকজন অনেক কথা বলবে। আসলে ঈশান, তুমি জানো ইরা অনেক জেদি, ও যা বুঝে তাই করে। তাই বলে একটা অচেনা ছেলেকে বাড়িতে থাকতে দিচ্ছে? দুজনে একসাথে চলাফেরা করতেছে, আবার অফিসে একসাথে এক রুমে দুজনে। ব্যাপারটা কত খারাপ, খেয়াল করেছ? আচ্ছা বাদ দাও, তা তোমার বাবার কি খবর? উনি কেমন আছে? বাবা তো আপনার সাথে দেখা করতে চেয়েছে। আমার অফিসে চলে আসতে বলো। তাছাড়া তোমার বাবা তো আমার থেকেও বড় লোক, আমার কাছে কি আজও আসবে? কালু, বাবা চাইছে আমার আর ইরার বিয়ে নিয়ে কথা বলবে। দেখো, যদি ইরার বিয়েতে মত না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। সেটা আমি জানি আঙ্কেল। ইরা যে বিবাহিত, এই কথাটা কি জানার পরেও ও ইরাকে বিয়ে করতে চাইছে নাকি এখনো জানে না? তাছাড়া ইরা তো কখনো বিয়েতে রাজি হবে না। কি ভাবছেন খালু? তুমি তো ইরাকে ছোটবেলা থেকেই চিনো, ও কতটা রাগী। সেজন্যই তো আমি ওকে বিয়ে করে ওর সম্পূর্ণ রাগ আমি নিমিষেই ভেঙে দিব। আর দেখো ইরা রাজি হয় কিনা, তারপর না হয় আমরা এই নিয়ে সামনে কথা বলবো। তাই হবে খালু, আমি তাহলে ইরার কাছে গেলাম। ঈশান দরজা ধাক্কা দিতেই দেখতে পাই ইরা আকাশের কোলে বসে বসে কম্পিউটারে কি যেন দেখছে। দরজা খোলাই ওরা ঈশানকে দেখে। তোকে না বলেছি রুমে ঢোকার আগে
দরজা নক করবি। আকাশ, তুমি দরজা আটকাওনি? তুমি তো কিছুক্ষণ আগেই বাহির থেকে আসলে। আমারই ভুল হয়েছে। আর ঈশান, তোকে এক কথা বারবার বলতে হয় কেন শুনি? বাহ, তুই অফিসে বসে একটা ছেলের সাথে লঙ্গবিলা করবি, আর সেটা আমি দেখেছি বলে আমার দোষ হয়ে গেল? হলো। কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেই ভদ্রতা কি জানিস না তুই? একটা ছেলের কোলে বসতে তোর কি লজ্জা লাগছে না? আমি ওর সাথে দরকার হলে একই বিছানায় শুয়ে থাকবো, তাতে তোর সমস্যা কি? আমি কিন্তু খালুকে বলে দিব। তো বল, আমি কি তোর খালুকে ভয় পাই নাকি? ঈশান তো রাগে বেরিয়ে পড়ে। এরা আকাশ দরজা বন্ধ করে মুভি দেখতে থাকে। ঈশান আর ইরার বাবাকে কিছু বলেনি, চলে আসে আরুষের কাছে। ওকে সব কিছু বলে। দেখ, ওর মেয়ে কি তোকে ভালোবাসে না? আমি বলি কি, ওদের দুজনকে আমি উঠিয়ে নিয়ে আসি, তারপর ছেলেটাকে আটকে রাখো। তুই ইরাকে জোর করে বিয়ে করে নিস। ইরাকে আমি হারে হারে চিনি, ও কখনো রাজি হবে না। তাহলে ওকে একবার খেয়ে দে, তাহলে দেখবি ঠিকই তোকে বিয়ে করবে। কিন্তু খালু খালু, ওদের কি জবাব দিব? আরে ধ্যাত, ওদের মেয়ে যখন তোর হয়ে যাবে তখন আর তোর কোনো চিন্তা নেই, বুঝতে পারলি? ঠিক আছে বন্ধু, আমি তাহলে তোকে জানাবো। তবে একটা কথা, তুই কিন্তু মাস্ক পরে থাকবি। মাস্ক কেন পরবো? যদি কোনো ঝামেলা হয় সব গন্ডগোল হয়ে যাবে, তাহলে তো তোর এই কথাটা জানাজানি হয়ে যাবে। এটা অবশ্যই ঠিক বলেছিস। আচ্ছা, আমি তাহলে সুযোগ হলে তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমিও একটা ছেলেকে খুঁজতেছি। কাকে খুঁজছিস? ছবি আছে কি? ছবি নেই, নামও ভুলে গেছি। ছেলেটি আমেরিকা থাকে, এখানে এসেছে একটা বিজনেস কাজে, আর আমি উঠিয়ে এনেছি, কিন্তু শালা এখান থেকে পালিয়ে গেছে। তাহলে এখন খুঁজবি কি করে? দেখি না কি হয়। এরপর ঈশান আরুষকে নিয়ে প্ল্যান করতে থাকে, কিভাবে কি করবে না করবে। কয়েকটা দিন কেটে যায়। ঈশান তখন আর ইরার আশেপাশে আসে না। আকাশের সাথে ইরার ভালোই দিন কাটতে থাকে। কিছুদিনের মধ্যে ইরাকে আবার আমেরিকা যেতে হবে, সেজন্য এবার কি করবে তা ভাবতে থাকে। আকাশ, চলো আমরা শপিংয়ে যাব। ঠিক আছে চলো। ওরা শপিং করতে যায়। ওখান থেকে আরুষের লোকেরা ওদের দুজনকে নিয়ে আসে আস্তানায়। তোমরা কারা? আমাদের কেন ধরে এনেছো? চুপ করে থাক, বস এসে চিন্তা করবে ওদের কি করা যায়। একটু পরেই আরুষই রুমে আসে। এসে আকাশকে দেখে আরুষের চোখে মুখে হাসি দেখতে পায়, যা দেখে ইরাও অবাক হয়। তোরা কি করেছিস? একেবারে আলাদিনের চিরাগ আমার কাছে নিয়ে এসেছিস। ওই, কে তোরা? আমাদের কেন ধরে এনেছিস? ওই, তোরা ওর হাত পার বাঁধন খুলে দে। ওকে কষ্ট দেওয়া মানে আমার কষ্ট হওয়া। আমরা এখন কোটিপতি হয়ে যাব, তবে ওর স্মৃতি যদি একবার ফিরে আসে তাহলে আমরা 1000 কোটি টাকার মালিক হয়ে যাব। 1000 কোটি টাকার মালিক মানে? ও কে? ও কে তা জেনে তোর কি কাজ? ওই দিন হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিল। ওহ, তাহলে তোরাই ওকে মেরে হসপিটালে পাঠিয়েছিস, আর আমি ওকে সেখান থেকে নিয়ে আমার বাসায় গিয়েছিলাম। অনেক ভালো কাজ করেছেন। ওই মেয়েটিকে ছেড়ে দে, আর স্যারকে এখান থেকে নিয়ে চল। আমি আকাশকে ছাড়া যাব না কোথাও। এই মেয়ে, ভালোর ভালো বলছি, এখান থেকে চলে যাও। তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নেই, সেজন্য শুধু শুধু এখান থেকে ঝামেলা করো না। আমি ওকে রেখে যাব না। তাছাড়া ওকে যে ওর দাম এত কোটি হবে। সেসব জেনে তোমার কোনো কাজ নেই। আমি কিন্তু এবার এমন কিছু করে বসবো যে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। ওহো, তাই নাকি? তা কি করবি তুই? আমাকে মেরে ফেলবি? ওই, তোর একটা চাকুর হাতে দে, দেখি কি করতে পারে ও। চাকু হাতে নেওয়ার পর ইরা বুঝতে পারে কোনোভাবেই এখান থেকে আকাশকে নিয়ে যেতে পারবে না। সেজন্য একটা প্ল্যান করে চাকু এনে আকাশের গলায় ধরে। ওই মেয়ে, কি করছিস? ছেড়ে দে ওকে। যদি আমাদের দুজনকে তুই যেতে না দিস তাহলে ওকে তো মারবই, সাথে আমাকেও মেরে দিব। এই না, দরকার হলে তুই মর, তাও ওকে কিছু করিস না। কিন্তু তুই তো আমাদের মারার জন্য এনেছিস এখানে, তাহলে হঠাৎ করে ওকে দেখে তোর মত কিভাবে পাল্টে গেল শুনি? ও তুই বুঝবি না। তুই ওকে নিয়ে যেতে পারিস, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয়। সর সামনে থেকে। ওখান থেকে চলে আসে। রাস্তায় আকাশকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তরই জানা ছিল না। আমিও কাকে কি বলছি, ওর তো কিছুই মনে নেই।
কোনো মতে বাসায় ফিরে আসে, তবে আজকের কোনো কিছুই পরিবারকে আর জানায়নি। ওইদিকে ঈশান আসে আরশের কাছে। ভাই, ওরা কোথায়? ওরা বলতে কারা? যাদের কিছুক্ষণ আগে ধরে এনেছেন। ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? আপনাকে না বলেছি ছেলেটাকে মেরে ফেলতে আর ইরাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য? তখনই আরশ ঈশানকে একটা থাপ্পড় দেয়। এতে ঈশান অবাক হয়। বন্ধু, তুই আমাকে মেরেছিস? হ্যাঁ, মেরেছি। তুই আর একটা কথাও বলবি না। তুই যদি ওই ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে শুনে রাখ, আমি নিজেই তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। বুঝলাম না, ওরা কি তোকে টাকার লোভ দেখিয়ে এখান থেকে চলে গেছে? দেখ, তুই আমার বন্ধু বলে তোর এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে, নয়তো আমি তোর এই কথা শোনার মতো সে সময়টা আমার হাতে নেই, বুঝতে পারলি? ঈশান তো অপমানিত হয়ে চলে আসে 2 দিন পরে। বাবা, আমরা বের হলাম। আচ্ছা, আজকেও কি ওই ছেলেকে নিয়ে যেতে হবে? বাবা, আমি ওকে একা কার কাছে রেখে যাব? ও তো বাসায় থাকবে, তুই তো ওখানে 2 দিন থাকবি। তাও বাবা, ওকে আমি এখানে ফেলে রেখে যেতে পারবো না। ঠিক আছে, নিয়ে যা। আমাদের উপরে দেখি তোর কোনো ভরসাই নেই। ও যদি স্বাভাবিক থাকতো তাহলে রেখে যেতাম, কিন্তু ভয় হচ্ছে ওই লোকগুলো ওকে আবার না উঠিয়ে নিয়ে যায়। কি ভাবছিস এত? কিচ্ছু না, চলি আমরা। আকাশ, চলো। ওরা চলে আসে আমেরিকায়। আগে যে হোটেল ছিল সেই হোটেলে ওঠে। পরের দিন অফিসে আসে তখন। আরে ম্যাডাম, আপনি এখানে? স্যার, আমি তো গত মাসে একটা প্রজেক্ট ডিল করতে এসেছিলাম, আজকে সবটা রেডি করে তারপর এসেছি। আপনার সাথে স্যার আসেননি? ও তো বাইরে বসে আছে। আরে, ওনাকে বাইরে কেন নিয়ে বসিয়ে রেখেছেন? ভিতরে নিয়ে আসুন। আমি ভেবেছিলাম আপনারা কি বলবেন বা না বলেন। আরে নিয়ে আসুন। এরা বাইরে যায়। সে সময় লোকটা আকাশের বাবা মাকে কল দিয়ে আসতে বলে। ওনারা তাড়াতাড়ি করে রওনা দেয়। এদিকে আপনাদের সব কিছু ঠিক আছে? তাহলে এবার কত কি ইনভেস্ট করবেন বলুন আমাকে। যত ডলার বলবেন তত ডলার। মোটামুটি সব কিছু ফাইনাল হয়। আকাশের বাবা মা আসে ওই অফিসে। স্যার, ভিতরে আসুন। ওনারা ভিতরে আসে, তবে আকাশ ওনাদের মোটো চিনতে পারছে না। কিছু মনে না করলে একটা কথা বলবো কি? কি কথা বলো? আপনারা আমার হাজবেন্ডের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ও কি কোনো অপরাধ করেছে? ওই ছেলে, ওই মেয়ে কি তোমার বউ? হ্যাঁ, ও আমার বউ। কথাটা শুনে আকাশের বাবা মা খুশি হয়, কেননা ওনারা অনেক চেষ্টা করেও আকাশকে বিয়ের জন্য কোনোভাবেই রাজি করাতে পারছিল না। অবশেষে ও বিয়ে করেছে, এটাই অনেক কিছু। সত্যি আমরা অনেক খুশি। আন্টি, আপনারা এত খুশি কেন? তুমি এদিকে আসো তো। কি হয়েছে বলো? ও আমাদের দেখি এরকম অচেনার মতো ভান করছে কেন? সেটাই তো বুঝছি না। আচ্ছা, ওর পাসপোর্টটা দেখতে পারি? আপনাদের কেন পাসপোর্ট দেখাবো? আরে দেখান, কোনো সমস্যা নেই। আকাশে পাসপোর্ট দেখাই। পাসপোর্ট দেখেই চিনতে পারে, তবে ওনারা এটা বুঝতে পারছে না কেন আকাশ ওনাদের চিনতে পারছে না। তারপর ইরার থেকে একে একে সবটা জানতে থাকে। সবটা জানার পরে, আচ্ছা, তোমার কি হোটেলে উঠেছো? জি আঙ্কেল। যদি কিছু মনে না করো, তোমরা আমাদের বাসায় কয়েকটা দিন থাকো। না আঙ্কেল, সম্ভব না। আমাদের কি তোমার পছন্দ হয়নি? পছন্দ তো হয়েছে। তাহলে আসতে অসুবিধা কোথায়? আসলে আপনাদের তো চিনি না, তার উপর আকাশের উপর এখানেও আক্রমণ হয়েছে, আমার দেশেও হয়েছে। অপরিচিত কারোর বাসায় এসে আমি ওর ক্ষতি করাতে চাই না। মিস ইরা, ওনার বাসায় আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। এক কথায় আপনারা অনেক নিরাপদে থাকবেন। কিন্তু তাও আমি বলছি তো, যেতে পারেন। অনেকটা ন্যাকামির পরে ইরা আকাশকে ওনাদের বাড়িতে আসে। এরা দেখে তো পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এরকম বাড়ি তো শুধু রূপকথাই মানায়। তবে আপনারা এখন এতটুকু তো বুঝতে পেরেছেন এই বাড়িটা আকাশের। এখন সামনে কি কি হতে চলেছে তা দেখে আসি। এত বড় বাড়ি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ না হয়ে কোনো উপায়ও তো নেই। ভিতরে আসো। ভিতরে আসে। সবাই আকাশকে দেখে সালাম দিতে থাকে, কেননা সত্য হলো আকাশ তো এই বাড়িরই সন্তান। তোমরা এই রুমে এসে রেস্ট নাও, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। রুমে এসে আরও অবাক হয়। অনেক বড় এই রুম, সবই দামি দামি জিনিসে ভরা।
তবে ইরার বুঝতে বাকি রইল না যে এটা কোনো ছেলের রুম। তখনই অটোমেটিক একটা দরজা খুলে যায়। তা দেখে ইরাও অবাক হয়, কেননা ভিতরে পুরো একটা শপিং মলের মতো সব কিছুই ছিল। তুমি এটা কি করে খুললে? আমি এখানে হাত দিলাম আর এটা খুলে গেল। ইরা আবারও আটকে দেয়। কোনো জিনিসে হাত দিবে না, বুঝতে পারলে? না জানি কোথায় কি আছে। কিছুক্ষণ পরে আকাশের বাবা মা সেই রুমে আসে। ওনারা আসার পরে ওদের নিয়ে নাস্তা করে নেয়। আচ্ছা ইরা, আমাকে একটা কথা বলো তো। জি আন্টি, বলেন। তুমি আকাশকে কিভাবে পেলে? কিভাবে ওর সাথে দেখা হয়, তারপর সেগুলো ওনাদের বলে। উনি সবটা শোনার পরে, আচ্ছা তোমরা দুজন রেস্ট নাও। আন্টি, ওনা ভুল করে এখানে একটা আলমারি খুলে ফেলেছে। আরে সমস্যা নেই, তোমাদের কিছু পছন্দ হলে নিতে পারো। না থাক আন্টি। ওদের রুমে রেখে যায়। তারপর উনি এসে আকাশের বাবাকে সবটা বলে। কি আকাশের ওপর অ্যাটাক করা হয়েছিল? আমি আজকে ওই দেশের সরকারকে জানাবো। আমার ছেলের ক্ষতি করার সাহস পায় কি করে? তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আকাশ ও স্মৃতি হারিয়ে ফেলেছে। আমারও তেমন কিছুই মনে হচ্ছিল, নয়তো ওই আমাকে কেন না চেনার ভান করেছিল। এখন কি করব? ইরার সাথে ও দেশে ফিরে যাক। ওখানে ও সিকিউরিটি। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। তাছাড়া এই মেয়েটাই আমাদের ছেলের জন্য পারফেক্ট। এটা তুমি ঠিক বলেছ, নয়তো এত কিছু জানার পরেও আকাশকে আপন করে নিয়েছে। তুমি কিন্তু এখনই সব কিছু বলে দিও না। আমি এখন কিছুই বলবো না। আকাশ, ইরা ওরা দুজনেই ওই বাড়িতে থাকতে থাকে। এতে আকাশের অনেক স্মৃতি মনে পড়তে থাকে। রাতে আকাশ এখন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে, যদিও এর কিছুই ইরা জানে না। 2টা দিন ওরা অনেক ভালোভাবেই কাটে। ওরা যে বাড়ি থেকে বের হবে সেদিন আরশি ওখানে আসে। আঙ্কেল, আন্টি কেমন আছেন? তুমি হঠাৎ আমাদের বাসায়, কিছু কি হয়েছে? আঙ্কেল, আমার হবু শ্বশুর বাড়িতে আসতে আমাকে জানিয়ে আসতে হবে। কিন্তু আরশি, তুমি তো জানো তোমাকে আকাশ পছন্দ করে না। কিন্তু ও কেন পছন্দ করে না এটার জবাবও দিচ্ছে না। ওর কোনো খোঁজ খবর নেই, সেজন্য বাসায় আসলাম। কিন্তু ও তো বাসায় নেই। 2 মাস হতে চলেছে, তাহলে ওর আসবে কবে? বললো তো 1 সপ্তাহের ভিতরে চলে আসবে। ঠিক আছে, আসি আঙ্কেল আন্টি। আসি যার 2 মিনিট পরে ইরা আকাশকে নিয়ে নিচে নামে। তারপর ওনাদের থেকে বলে বেরিয়ে পড়ে। পরদিন সকালে ওরা নিজেদের দেশে এসে পৌঁছায়। তখন আমার ছেলে যতদিন ওই দেশে থাকবে ততদিন আমার ছেলে আর ওর বউয়ের ওপর একটা আঁচড়ও যেন না আসে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দূর থেকে ওদের দুজনকে রক্ষা করব। কথা শেষ হয়, ওরা দুজনে চলে আসে বাসায়। ইরা ওর বাবা মাকে প্রজেক্টের কাজের ব্যাপারে জানায়। বাবা, এবার সময় মতো যদি আমরা কাজটা করে ফেলতে পারি তাহলে আমাদের সব মিলে প্রায় 70 কোটি টাকা লাভ হবে। সব কিছু আকাশের জন্যই হয়েছে। তা আকাশ কোথায়? এই তো রুমে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। এভাবে আরও 2টা দিন কেটে যায়। আকাশ অনেক তাড়াতাড়ি বিজনেস অনেক কিছু শিখে ফেলে। যদিও এইসব কিছু আকাশ জানে, কিন্তু স্মৃতি হারানোর কারণে অনেক কিছুই ওর মনে পড়ছে না। হঠাৎ এক রাতে আকাশ চিৎকার করে। এতে ইরার ঘুম ভেঙে যায়। আকাশ ভয়ে ইরাকে জড়িয়ে ধরে, আর ওভাবেই ওরা ঘুমিয়ে যায়। সকালবেলা রাতে এভাবে চিৎকার করলে কেন? ভয়ানক কোনো স্বপ্ন দেখেছো বুঝি? আমি স্বপ্ন তো দেখছি, তবে অন্য কিছু। অন্য কিছু বলতে কি কি? আমরা আমেরিকায় যাদের বাসায় থেকেছি তাদের স্বপ্নে দেখেছি। মনে হলো তাদের আমি অনেক বছর ধরে চিনি। আরে এইগুলো তোমার মনের ভুল। আমেরিকার অনেক কিছুই আমার বারবার কেন মনে পড়তে থাকে। আচ্ছা, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব দুপুরবেলায়, তারপর বাকিটা জানবো। দুপুরে হসপিটালে এসে একটা রিপোর্ট করতে বলে। সেটা করা হয়ে গেলে ডক্টরটা দেখতে থাকে। ভয়ের কিচ্ছু হয়নি তো? ভয়ের কিছু হয়নি, তবে একটা সুখবর আছে। কি রকম সুখবর? ওনার স্মৃতি আস্তে আস্তে ফিরে আসছে। এক কথায় অনেক তাড়াতাড়ি স্মৃতি ফিরে আসবে। তাহলে তো অনেক ভালো ডক্টর। তবে একটা অসুবিধা তো আছে। কি রকম অসুবিধা? স্মৃতি ফিরে আসার পরে উনি হয়তো এই বর্তমানকে ভুলে যেতে পারে। আবার ও ভুলতেও পারে, আবার নাও ভুলতে পারে।
তাহলে কি আমাকে ও ভুলে যাবে? যদি ভুলে যায়, আপনাকে মনে করিয়ে দিতে হবে, তাহলে ওনার মনে পড়বে। তবে যখন ওনার পুরো স্মৃতি ফিরে আসবে, যদি আপনি তখন ওনার পাশে থাকেন, তাহলে সব ভুলে গেলেও আপনাকে ঠিকই মনে রাখতে পারবে। অনেক ধন্যবাদ ডক্টর। বাসে এসে ইরা অনেক চিন্তিত, কেননা যদি ইরাকে ভুলে যায় তাহলে ওর কি হবে এটাই ভেবে পাচ্ছে না। ইরার চোখে পানি দেখে। ভয় পাচ্ছ তাই না? অনেক ভয় পাচ্ছি। যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে আমার কি হবে? যদি আমি তোমাকে ভুলেও যাই, তুমি আমার কাছেই ফিরে আসিও। যতই তোমাকে অবহেলা করি না কেন, আমি তোমার আছি আর তোমারই থাকবো। এরপর 7 দিন পার হয়ে যায়। ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ওর পাশে নেই। সেজন্য চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু তাও পাচ্ছে না। মোবাইল নাম্বারও বন্ধ। তখন ওদের বাড়িতে লাগানো সিসিটিভি দেখতে থাকে। ঠিক তখনই মা, ও তো এমনভাবে বের হলেও মনে হয় ও কিছুই জানে না। কিন্তু ও গেল কোথায়? তাহলে কি আমি যে ভয়টা পেয়েছি সেটাই হলো? কি ভেবেছিস তুই? ওর নিজের স্মৃতি ফিরে পেয়েছে, সেই জন্য চলে গেছে। এইসব কি বলছিস তুই? ঠিকই বলেছি আমি। তাহলে তুই বলতে চেয়েছিস আকাশের আগে থেকেই স্মৃতিহারা ছিল? হ্যাঁ আম্মু, কিন্তু ও গেল তো কোথায় গেল? এভাবেই 2 দিন পার হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও কোনোভাবে আকাশে কোনো খোঁজ পায়নি। ওইদিকে আকাশ কোথায় আর কি করছে তা আমরা চলুন দেখে আসি। এদিকে বর্তমানে আকাশ আমেরিকায় ফিরে আসে। ওখানে ওর বাবা মা নিতে আসে। আকাশ, তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি কথা? আমি কেমন অদ্ভুত পোশাক পরেছিলাম। আচ্ছা, তোর সাথে ইরা কোথায়? ইরা মেয়েটাকে? তুই কি ইরাকে ভুলে গেছিস? আমার তো কোনো কিছুই মনে নেই। আচ্ছা, তুই বাসায় আয়, তারপর বাকি কথা হবে। ওনারা আকাশকে নিয়ে বাসে আসে। এরপর একদিন রেস্ট করার পরে। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা মা? তুই দেশের বাইরে যাবার পরে কি হয়েছিল? আমি আবার ওই দেশে যাব? ওই দেশে কেন? আমি ওই দেশে একটা প্রজেক্ট দেখার জন্য যাই। এরপর কেউ একজন আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়, তারপর আমাকে মারে। এরপর আর কিছু মনে নেই আমার। আচ্ছা, এখন ওই দেশে যেতে হবে না, তুই আপাতত কয়েকটা দিন বিজনেস সামলে নে। কিন্তু বাবা, আমি এতদিন কোথায় ছিলাম? আমরা কি করে বলবো? কিন্তু তোমরা একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে। ও কিছু না, তুই রেস্ট নে। আকাশ রেস্ট নিতে থাকে। ওর বাবা মা নিচে আসে। তুমি ওর বিয়ের ব্যাপারটা কেন লুকিয়ে নিলে? ছেলেটা এমনিতে মাথা ঠিক নেই, এখন কোনো কিছু বলে ওকে আর ঝামেলায় ফেলার দরকার নেই। তুমি বরং ওই মেয়ের ঠিকানা জোগাড় করো, আমরা দুজন সরাসরি যাব ওই দেশে। কিন্তু তোমার ছেলে যদি জিজ্ঞেস করে? বলে দিব আমরা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে। ওই দিন আকাশ কল দেয় ভিকিকে। ভিকি আকাশের হয়ে কাজ করে, মানে আকাশের বিজনেসম্যান। পাশাপাশি একটা গ্যাং চালায়, যার কাজ হলো আকাশের পথের কাঁটা সরিয়ে দেওয়ার। সেজন্য চলে যায় আস্তানায়। ভাই, হ্যাঁ আপনি এখানে? কেন, আমি কি আসতে পারি না? অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি তো কখনো আসেন না, তার উপর 2 মাস ধরে কোনো যোগাযোগ নেই। কি বলো, 2 মাস হয়ে গেছে? জি বস, 2 মাস। এইদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? জি, সবই ঠিক আছে। এই 2 মাসে 4 জনকে মারতে হয়েছে, ওরা অনেক ঝামেলা করেছিল। চিন্তা নেই, আমি এখন চলে এসেছি, সেই জন্য আর কোনো চিন্তা করতে হবে না। না ভাই, আমাদের আর কোনো চিন্তা নেই। এই নাও কিছু ডলার। আমাদের কাছে যথেষ্ট আছে। তাও রেখে দাও। ঠিক আছে ভাই। 2 দিন পরে আকাশের বাবা মা দুজনেই আকাশের কাছে আসে। আচ্ছা শোন, আমি আর তোর মা কয়েকটা দিনের জন্য ঘুরে আসবো কোথাও থেকে। আমি আসতে না আসতেই তোমরা পালাচ্ছ। 2 মাস তুই ছিলি না, কতটা কষ্ট হয়েছে আমাদের বল। চিন্তা করো না, ওদের আমি কোনোভাবেই ছেড়ে দেব না, যারা আমাকে মেরেছে। আচ্ছা, আমরা ফিরে আসি, তারপর বাকিটা দেখব। ওনারা দেশের বাহিরে, মানে ইরাকে খোঁজার জন্য আসছে। এইদিকে এই 1 সপ্তাহে ইরার মুখের অবস্থা পুরো খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। এভাবে আর কতদিন তুই অপেক্ষা থাকবি? ও কোন দেশে গিয়েছে সেটাও জানি না, এই দেশে আছে কি না সেটাও খুঁজে পাচ্ছি না। তোর বাবা খুঁজছে। আমার যে কোনো কিছুই ভালো লাগছে না।
আর কতটা দিন ওকে ছাড়া আমার থাকতে হবে বলো? তুই কোনো চিন্তা করিস না, দেখবি আল্লাহ একটা না একটা উপায় দেখবি ঠিকই বের করে দিবে। এদিকে আকাশের পরিবার ইরাদের অফিসে আছে, ওখান থেকে ওদের বাড়ির ঠিকানা নেই। বাহ, এদের তো ভালোই একটা অফিস আছে। কিন্তু আমাদের সবচেয়ে ছোট অফিসটা তো কিন্তু এর চেয়ে বড়। এখন চলো ওদের বাসায় যাব। তা তুমি কি খালি হাতেই যাবে নাকি? চলো আমরা কিছু শপিং করে নিই। ওনারা যাওয়ার সময় কিছু নেকলেস আর শাড়ি নেয়, যেগুলো নিয়ে ইরাদের বাড়িতে আসে। এসে কলিং বেলে চাপ দেয়। ইরার মা দরজা খুলে দেয়। কাকে চাই? ইরা কি বাসায় আছে? আছে, কিন্তু আপনারা কারা? একটু ইরাকে ডেকে দিন, ও আমাদের চিনবে। নাজমা বেগম উপরে এসে ইরাকে ডেকে নিচে নামায়। ইরাকে দেখে আকাশের মা পুরোই অবাক হয়ে যায়। এ কি চেহারা তোমার! আঙ্কেল আন্টি আপনারা এখানে? সেই আমেরিকা থেকে? কি, ওনারা আমেরিকা থেকে এসেছে? তোমাকে বলেছিলাম না, এরাই হচ্ছে ওনারা। ইরা, এইগুলো তোমার জন্য এনেছি। আমার জন্য কেন এত দামি জিনিস আনতে গেলেন? কারণ তুমি আমার ছেলের একমাত্র বউ। আঙ্কেল আন্টি আপনাদের কোথাও ভুল হচ্ছে। দাঁড়াও, তোমার চিন্তা দূর করে দিচ্ছি। উনি মোবাইল বের করে আকাশকে ভিডিও কল দেয়, তারপর মোবাইল ইরার হাতে দেয়। কথা বলো, তাহলে নিজেই বুঝে যাবে। কল রিসিভ করতেই আকাশের মুখটা ভেসে ওঠে। আকাশ মামা বলতে থাকে। এরা তো আকাশকে দেখে ওর মধ্যে কোনো সেন্সই কাজ করছে না। আপনি কে? আমার মায়ের ফোন আপনার কাছে কেন? কথাটা শুনে এরা ফোন বাড়িয়ে দেয়, ফোন হাতে নিয়ে। আকাশ, আমি তোকে পরে কল দিব, এখন ব্যস্ত আছি। তুমিও না মা, যদি ব্যস্তই থাকো তাহলে কল কেন দিলে? আচ্ছা এখন রাখি। কল কাটার সাথে সাথে এরা জাপটে ধরে আকাশের মাকে আর কান্না করতে থাকে। নাজমা বেগমও পাশে দাঁড়িয়ে আছে আর দেখতে থাকে। মা, আমি যে আকাশকে ছাড়া বাঁচতে পারবো না, আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দিন। কেঁদো না, তুমি মুখের যে 12টা বাজিয়েছ, আকাশ তো তোমাকে এরকম ভাবে দেখলে মোটেও বউ হিসেবে মেনে নিবে না। আমি তাহলে সেজে আসি? আরে লাগবে না বিয়ান, আপনি বসুন, আমরা সবই বলছি আপনাদের। ইরার বাবাকে কল দিয়েছে, উনি এসে পড়বে, তারপর না হয় শুনবো সব কথা। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এখন রেস্ট নিন। ওনারা রেস্ট নিতে চলে যায়। ততক্ষণে ইরাও গোসল করে সেজে নেয়। ইরার বাবা আসার পরই সবাই টেবিলে বসে কথা বলতে থাকে। দেখলেন তো আমার মেয়ের অবস্থা? আসলে আমরা নিজেরাও জানতাম না আকাশের এখানে এসে এরকম অবস্থা হবে। তাছাড়া আমেরিকায় ওরা দুজনে আমাদের বাসায় ছিল। তখন তো সত্যিটা বলতে পারতেন। তখন যদি আমরা বলতাম তাহলে হয়তো ওরা ভুল বুঝতো আমাকে। এরপর ওনারা বাকি কথা বলতে থাকে, যা আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বললাম না। ওনাদের কথা শেষ হওয়ার পরে, যদি কিছু মনে না করেন, আমরা ইরাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ইরা চলে গেলে আমি আর ওর বাবা তো পুরো একা হয়ে যাব। দেখুন বিয়ান, কোনো চিন্তা করবেন না, ইরাকে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আপনারা 1 মাসের মধ্যে আমাদের যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে আমেরিকা চলে আসবেন। তা কি করে হয়? এতেই তো আপনাদের বোঝা হয়ে যাবে। মা, তুমি তো জানো না ওনাদের বাড়িতে ড্রয়িং রুমটা আমাদের এই বাড়ির থেকেও বড়। ইরা কিন্তু ঠিক বলেছে, তবে বিয়ান চিন্তা করবেন না, আমরা ইরার কোনো অযত্ন করব না। আপনারা এগুলো বিক্রি করে চলে আসবেন, তাতেই হবে। তবে ইরা একটা কথা। জি বাবা, বলুন। আমি চাই তুমি আমাদের বাড়িতে আকাশের বউ না হয়ে আমার বন্ধুর মেয়ে হয়ে আসবে। কিন্তু কেন বাবা? আকাশকে হঠাৎ করে যদি তুমি বলো তুমি ওর স্ত্রী, ও বিশ্বাস করবে না, উল্টো তোমাকে ধোঁকাবাজ বলবে, বলবে আমাদের ডলার দেখে তুমি মিথ্যা বলছো। সেজন্য আমি চাই না এরকম কোনো খারাপ কিছু মুহূর্ত তৈরি হোক। কিন্তু তাহলে ইরার ওখানে যাওয়ার কি দরকার? আমি চাই ইরা আকাশকে নতুন করে ভালোবাসুক, যেন আকাশ নিজেই ইরাকে পছন্দ করে বিয়ে করুক। এর জন্য ইরার পাশে আমরা তো আছি। তাছাড়া ইরা ওর বিবাহিত স্ত্রী, সেজন্য আকাশের মন জয় করার জন্য যা খুশি তা করতে পারে, এতে খারাপের কিছু হবে না। বাবা, আইডিয়া কিন্তু মন্দ না। কিন্তু আকাশ যদি না রাজি হয়? তখন ওকে সত্যিটা বলে দেব,
এরপর আমার ছেলে বিশ্বাস করুক বা না করুক, ইরার সাথে ওকে সংসার করতে হবে। সত্যি বাবা মা, তোমরা অনেক ভালো। আমি কখনো ভাবিনি নিজের বাবা মার মতো তোমাদের আমি পাবো। তাহলে বেয়াই কয়েকদিন আমাদের বাসায় থাকুন। এর ভিতরে ইরা ওর যত্ন নিয়ে নিজেকে ঠিক করে নিক। এটাই ভালো হবে। ঠিক আছে বেয়াই, যদি ওরা না আসতো আমেরিকায় তাহলে হয়তো আমরা কোনো কিছুই জানতে পারতাম না। মা দেখলে তো, আকাশকে আমেরিকায় নিয়ে যাওয়াতে আজকে আমার এই কষ্টগুলো সার্থক হয়েছে। ওনারা তো এখানে ব্যয় আদর খেতে থাকে, এরাও ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখে না। এদিকে আকাশ আমেরিকায় অফিসে বসে আছে, তখন ওখানে আরশি আসে। আরশি পরিচয় তো জানেন, সেজন্য আর নতুন করে জানালাম না। তুই এখানে কেন? আমি আসাতে কি বেশি সমস্যা হয়ে গেছে? বেশি সমস্যা বলতে তুই জানিস না আমি মেয়েদের সহ্য করি না। তাই বলে তুই আমাকেও দূরে সরিয়ে দেবে? দিব। দেখ, আমি এখন বের হব, কোনো কাজ থাকলে বল। আমিও যাব তোর সাথে। তুই ভাবলি কি করে আমি তোকে সাথে নিব? এরকম করছিস কেন তুই? তুই বের হবি নাকি আমি তোকে বের করে দিব? আরশি ভয় পাওতে আকাশ বের হয়ে ওর কাছে বিকির কাছে আসে। ভিকি, তোকে একটা কাজ করতে হবে। জি ভাই বলেন, কি কাজ? তোমাকে দেশের বাইরে একটা কোম্পানির ঠিকানা দিব, সেই ঠিকানায় যাবে। আমার উপরে কে হামলা করেছে তার পুরো হিস্ট্রি জেনে আসবে, সাথে যে মেরেছে তার ছবি আর নাম সহ। আচ্ছা, আমি তাহলে কালকে রওনা দেব। আমি কল দিয়ে বলে দিব, তাহলে কালকেই তোমার ফ্লাইট হয়ে যাবে। ওখানকার একটা পরিস্থিতি তো বুঝতে পেরেছেন। এইদিকে অনেক দিন তো হলো, এবার আমরা যাই চলো। আমিও প্রস্তুত। তবে একটা কথা, প্রথমে কিন্তু তুমি আকাশকে মোটেও পাত্তা দিবে না। কেন মা? আকাশ মেয়েদের সহ্য করতে পারে না। আরশি নামে একটা মেয়ে আছে, ও তো আমার ছেলেকে পটানোর চেষ্টা করে চলেছে। মা, কোনো চিন্তা করবেন না। আপনারা দুজন যদি আমার সাথে থাকেন তাহলে আমার জামাইকে আমি নতুন করে পটিয়েই ছাড়বো। দোয়া করি না তুই সফল হ। আমরা চাই তুই আবারও তোর জীবনটা নতুন করে ঘুরিয়ে নে। তো শ্বশুর শাশুড়ি যখন তোর পাশে যতদিন থাকবে ততদিন তুই সুখেই থাকবি। বেয়াই, আপনারা তাহলে সবকিছু বিক্রি করে দিয়ে আমেরিকায় চলে আসেন, তারপর আমরা দু পরিবার একসাথে থাকবো। পরের দিন এরা ওর বাবা মার থেকে বিদায় নিয়ে জামাই পটাতে চলে যাচ্ছে আমেরিকায়। তবে আমি যতগুলো গল্প লিখেছি সব গল্পের থেকে এই গল্পটা একদম আলাদা একটা গল্প। এদিকে আমেরিকায় ইরাকে নিয়ে আসে ওদের বাড়িতে, তখন আকাশও ছিল। আকাশকে দেখে ইরার চোখে পানি পড়তে থাকে, চাইলেও জড়িয়ে ধরতে পারছে না। কি ব্যাপার বাবা মা, তোমরা এত লেট করলা কেন? 3 দিনের কথা বলে তোমরা বের হয়ে গেলে আর আসছো 7 দিন পরে। তুমি যে দেশের বাইরে 7 দিন কাটানোর কথা বলে 2 মাস কাটিয়ে এসেছিলে, আমরা কি কিছু বলেছি? আমার তো কিছুই মনে নেই। যাই হোক, এই মেয়েটা কে? ও আমার বন্ধুর মেয়ে, আজ থেকে এই বাড়িতেই থাকবে এবং কি আমাদের অফিসে তো পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকবে। বাবা মা, তোমরা ভালো করেই জানো আমি মেয়েদের থেকে দূরে থাকি, সেই জন্য আমার সবগুলো সেক্রেটারি ছেলে। আর তুমি কি না? এত কিছু জানি না আমরা, তোর বাবা যা বলেছে তাই হবে। তবে একটা কথা, তুই যদি ওকে কোনো বকাবকি করিস বা খারাপ কোনো কথা বলিস তাহলে আমি আর তোর বাবা এই বাড়ি থেকে বের হয়ে যাব। এটা আবার কেমন কথা? একটা মেয়ের জন্য তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবে? যাব, কারণ ওর বাবাকে আমি কথা দিয়েছি ওর কোনো অযত্ন আমি করব না। যদিও কষ্ট পাই তাহলে আমরাও কষ্ট পাবো। আমি না বুঝি না, তোমরা আমার বাবা মা তো? মানে জেনে শুনে একটা মেয়ের কাছে আমাকে পাঠাচ্ছ? এই যে মিস্টার, আমি কি বাঘ নাকি সিংহ যে আমার কাছে আসলে আপনার ঘাড় মটকে দিব শুনি? ঘাড় তো পেতনিরা মটকায়, অবশ্য তাদের মতোই দেখতে। দেখেছেন বাবা, আমাকে পেতনি বলছে। এই, তুমি আমার বাবাকে তোমার বাবা কেন বলছো? আর বাবা, তুমি কিছু বলছো না যে? ঠিকই তো বলেছে, আজ থেকে এরা আমাদের বাবা মা বলবে। তাহলে আমাকে ভাই বলবে আজ থেকে। কথাটা শুনে আকাশের বাবা মা আর ইরা তিনজনই হাঁ করে তাকিয়ে আছে। তুই আসলে একটা হাঁদারাম,
ইরা চলো ফ্রেশ হবে। ইরাকে একটা রুম দেখিয়ে দেয় যেটা আকাশের রুমের পাশেই। ওই রুমটাও বড়। ওই রুমটা আকাশের বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এখন সে রুমে বাচ্চার মা মানে এরা থাকবে। ওই দিনটা তো যায় পরের দিন। ইরা তুমি তাহলে কাজে লেগে পড়ো, আমি অফিসে বলে দিয়েছি তোমাকে কোনো লোক কিছু বলবে না। আমি তো থাকবোই, কিছু হলে সরাসরি আমাদের রুমে চলে আসবে, কোনো পারমিশন নিতে হবে না। তারপরেও বাবা আপনি মিটিং করতেছেন, ওই সময়ে যাওয়া। বললাম তো তোমার কোনো পারমিশন লাগবে না, যখন ইচ্ছে তখন আসবে। কিছুক্ষণ পরে আকাশ নিচে নামে। ইরা তো তাকিয়ে আছে, কেননা এরকম লুক কখনো দেখেনি আকাশের। বাবা আমি যাচ্ছি। ইরাকে সাথে নিয়ে যা। ও কি অফিস চেনে না? ওকে তোর পাশে বসিয়ে নিয়ে যাবি, সারাক্ষণ ওকে তোর পাশে রাখবি, বুঝতে পেরেছিস? এই যে চলুন। এরা তো খুশিতে আকাশের পাশাপাশি হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে অফিসে। এসে এরা আরও অবাক, কেননা এত বড় অফিস এরা এর আগে দেখেনি। হাঁ করে তাকানোর কিচ্ছু হয়নি। ও কি করে বুঝলো আমি হাঁ করে তাকিয়ে আছি? ভাবনা শেষ হলে ভিতরে চলুন। চলে আসে আকাশ ওর কেবিনে। ইরা দাঁড়িয়ে আছে পিছনে, কি করছে না করছে এসব দেখতে থাকে। একটু পরে শাহজাহান চৌধুরী আসে। এ কি ইরা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবা হুট করেই তুমি ওকে এনেছো, ওর জন্য একটা ক্যাবিন যে বসাবো সেই সময় তো দাওনি। আচ্ছা ইরা, আমি ব্যবস্থা করছি। 1 ঘন্টা পরে একটা কেবিন আর চেয়ার নিয়ে আসে। তা ঠিক আকাশের সামনে রাখে, যেন আকাশ যতবার সামনে তাকাবে ততবার যেন ইরাকে দেখে, সাথে লোকজনের আড়ালেও যেন থাকে। আচ্ছা একটা কথা বলো তো, জি বলুন। আমার বাবা আপনার জন্য এত কিছু কেন করছে? ওনার বন্ধুর মেয়ে বলে হয়তো। তেমনই হবে, নয়তো এরকম করতো না। তা আগে কোথাও কাজ করেছো? করেছি, দেশের বাহিরে। দেশের বাইরে বাবার বন্ধু আছে, আমি তো জানতাম না। কথাটা শেষ হতেই আরশি রুমে ঢুকে। কি জানতে না? আর এই মেয়েটিকে? ও ও আমার সেক্রেটারি। তুই এখানে কেন? তুমি তো মেয়েদের সহ্য করতে পারিস না, তাহলে এই মেয়েকে কেন রেখেছিস? বাবা রেখেছে। কি, খালু রেখেছে? কিন্তু কেন? আমি ওর সেক্রেটারি হওয়াতে তোমার অসুবিধে কোথায়? এই মেয়ে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? যেহেতু বাবাকে খালু বলেছো, তাহলে তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে। কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ে আমি কখনো দেখিনি। আমি এক্ষুনি খালুকে বলে তোকে বের করে দেব। চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে আরশি, এমনিতে ভালো না, এখন তো আপনার নামে অনেক বানিয়ে বানিয়ে কথা বলবে। আপনার বাবা আমাকে কিছুই করবে না, এবং কি উল্টোয় উনি আমার কথা মতোই কাজ করবে। এই মেয়ে বাবার বন্ধুর মেয়ে বলে তুমি যা চাইবে তা তো হবে না। আমি যা চাই তাই হবে। চাইলে আমি এখনই কি? এখনই তোমাকে জড়িয়ে ধরবো, দেখবে তোমার বাবা আমাকে কিছুই বলবে না। আমি বিশ্বাস করি না। কথাটা শুনে ইরা সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। তারপর আকাশের কেন জানি ভালো লাগে অনেক, কেননা স্মৃতি হারালো অনুভূতিগুলো তো হারিয়ে যায়নি। এরই মধ্যে আরশি আকাশের বাবাকে নিয়ে রুমে আসে। উনি এসে এরকম অবস্থা দেখে। আরশি চলো, আমরা পরে আসি। পরে আসবো মানে? একটা মেয়ে আকাশকে জড়িয়ে ধরে আছে, তা দেখে আপনি চলে যেতে চাইছেন? রুম সাউন্ড প্রুফ হওয়াতে বাহিরে তো আওয়াজ যায়নি, কিন্তু আকাশ আর ইরার কানে যায়, তাই ওরা একজন আরেকজনকে ছেড়ে দেয়। আকাশ, তোকে ওই মেয়েটা জড়িয়ে ধরলো আর তুই কিছুই বলি না? খালু, আপনি তো কিছু বলেন। আমি কি বলবো, ওরা যদি একজন আরেকজনকে জড়িয়ে ধরে খুশি হয় তাহলে আমি কেন বাধা দেব? একটা বাহিরের মেয়ে আকাশকে পটিয়ে এই সম্পত্তির মালিক হতে চায়, ভেবেছে বড়লোক ছেলে পটাতে পারলেই হয়ে যায়। একটা লোভী মেয়ে কথাকার। কথাটা শুনে শাহজাহান চৌধুরী আরশিকে থাপ্পড় দেয়। আকাশ নিজেও অবাক হয়, ও নিজেও ভাবেনি। আরও সে অনেক বলেছো, এখনই ইরার কাছে ক্ষমা চাও, যদি না চাও তাহলে এই অফিসে তোমার আর আশা আমি বন্ধ করে দেব। আরশি কোনো উপায় না পেয়ে ইরার কাছে ক্ষমা চায়। আকাশ তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এরকম কোনো কিছু হবে। আরশি, এরপর থেকে যেন তোমাকে ওদের দুজনের সাথে লাগতে না দেখি।
তোমরা কাজ করো। উনি যাওয়ার পর ইরা ওর টেবিলে বসে কাজ করতে থাকে। তখন তোমার মোবাইল নাম্বার দাও। আমার এখনো সিম কেনা হয় নাই। অফিসের কাজ শেষ করে বেরিয়ে পড়ে। এরপর ইরাকে একটা সিম কিনে দেয়। এরপর ওরা বাসায় আসে। প্রথম দিন কেমন কাটলো? মা, অনেক ভালো কেটেছে। এখন কি আমি পর হয়ে গেলাম? আরে, পর হতে যাবে কেন? নতুন আমি মেহমান হয়ে এসেছি, সেই জন্য আমার একটু খোঁজ খবর নেবে, এটাই তো স্বাভাবিক। একদম ঠিক বলেছ। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে আয়। ওরা ফ্রেশ হয়ে নিচে নামে। তারপর গল্প করতে করতে নাস্তা করতে থাকে। তবে আকাশ এখনও বুঝতে পারছে না ইরাকে এতটা গুরুত্ব কেন দিচ্ছে। ঠিক সে সময় আরশি চলে আসে। আরশি, তুই এখানে? জি খালা, আজকে খালু আমার সাথে অনেক অন্যায় করছে। কি হয়েছে রে? বাবা আরশিকে ইরার কাছে মাপ চাইতে বলেছে। দোষ করলে মাপ তো চাইবে। খালা, আমার একটা কথা আছে। কি কথা বল? এই মেয়েকে এই বাসায় রাখা যাবে না। এই বাড়িতে না থাকলেও কোথায় থাকবে? এতগুলো বাড়ি আছে, সেগুলো থেকে যে কোনো একটা বাড়িতে ওকে থাকতে দিলেই তো হয়। মা, এটা আরশি ঠিক বলেছে। আগে আমি তো গেঞ্জি পরেও বাসায় থাকতাম, এখন তো এই মেয়ের জন্য আমাকে টি শার্ট পরে বের হতে হয়। ইরা এই বাড়িতেই থাকবে, এটাই আমার শেষ কথা। যদি এতে কারো কোনো অসুবিধা থাকে তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু মা, আমি তো প্রাইভেসি পাচ্ছি না। এই যে মিস্টার, আপনার যদি গেঞ্জি ছাড়া থাকার ইচ্ছে হয় আপনি থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। একদম ঠিক বলেছ। কতটা বেশরম হলে এই কথাটা বলতে পারি? তোর কোন কাজে থাকলে থাকতে পারিস। যদি ইরার নামে উল্টাপাল্টা কিছু বলার থাকে তাহলে যেতে পারিস। আরশি এক প্রকার অপমানিত হয়ে চলে যায় এখান থেকে। তবে ইরা অনেক খুশি, কেননা ও আকাশের বাবা মা থেকে অনেক সাপোর্ট পাচ্ছে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আরশি ইরার উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এই নাও, আর এই মেয়েটিকে শেষ করে দাও। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, হয়ে যাবে কাজ। পরের দিন ইরা অফিসে যায়। একটু পরে তখন কিছু লোক ইরাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। ব্যাপারটা ড্রাইভার আকাশকে কল দিয়ে জানায়। যেদিকে গিয়েছে সেদিকে লোকেশন জেনে নেয়। এরপর একে একে বাকি সব তথ্য অনুযায়ী ওইদিকে যেতে থাকে। সিকিউরিটি নিয়ে ওইদিকে। আমি আপনাদের কি ক্ষতি করেছি? কেন আমাকে মারতে চান? তোকে কি জন্য মারতে চাই সেটা আমরা জানি না, তোকে মরতে হবে এটাই শেষ কথা। মারার হলে গাড়িতেই মেরে ফেলতেন। প্রথম তো সেটাই ভাবছিলাম, পরে তোর সৌন্দর্য দেখে ভেবেছি মারার আগে তোর সাথে একটা ম্যাচ খেলে নে। আমি যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। সে সুযোগ হবে না তোর। একটু পরে সন্ধ্যা শুরু হবে, পুরো রাত তোকে নিয়ে এনজয় করব, সকালে মেরে ফেলবো। এই বলে ওরা চলে যায় বাংলোর বাইরে। এদিকে আকাশ সে ঠিকানায় যেতে থাকে। তার চেয়ে বড় কথা হলো ইরার যে অফিসে কার্ড আছে ওই কার্ড ট্র্যাকিং করা যায়, তাও 3 কিলোমিটার দূরত্ব থেকে। বস, ট্রেকিং করতে পেরেছি, আমরা ওনার কাছাকাছি আছি। 10 মিনিটের মধ্যে সে ঠিকানায় আসে আর ওখানে থাকা সবগুলো লোককে মেরে ফেলে। এরা অজ্ঞান অবস্থায় আছে, সেজন্য হসপিটালে নিয়ে আসে। সাথে আকাশ ওর বাবা মাকে কল দেয়। ওনারাও চলে আসে। ইরা এখন ঠিক আছে তো? ডক্টর ইনজেকশন দিয়েছে, বলেছে 2 ঘন্টার ভিতরে জ্ঞান ফিরে আসবে। কার এত বড় সাহস ইরার উপর হামলা করে? বাবা, আমি ওদের সবাইকে মেরে ফেলেছি, তুমি আর কোনো চিন্তা করো না। তুই এরপর থেকে ইরার সাথেই থাকবি, এটাই আমাদের শেষ কথা। ও যখন যেখানে যাবে ওর পাশে পাশে থাকবি। সেক্রেটারিও তো আমার, সেখানে উল্টো তুমি বলছো আমি যেন। যা বলছি তাই হবে, তুই বাসায় যা। তবে আকাশ আর যাই করুক ওর বাবা মার কথা ঠিকই কিন্তু শোনে। তবে ইরাকে যদি সরাসরি বিয়ে করতে বলে সেটা কিন্তু আকাশ কখনো করবে না। সেজন্য ওনারা চাচ্ছে আকাশ নিজ থেকেই ইরাকে পছন্দ করুক। জ্ঞান ফেরার পরে বাসে নিয়ে আসে। কোনো চিন্তা করো না, আকাশ তোমাকে বাঁচিয়েছে। কিন্তু তোমাকে কিডন্যাপ করলো কে? মা, আমি নিজেও জানি না কে এমনটা করলো আমার সাথে। আচ্ছা, কোনো চিন্তা করো না। দিন যেতে থাকে। ইরার মা বাবাও সব কিছু ওনাদের বিক্রি করে দেয়। তারপরে শাহজাহান চৌধুরীকে জানায় যেদিন উনি আসবে সেদিন ওনার পুরো পরিবার আসে এয়ারপোর্টে। বাবা, আমরা এয়ারপোর্টে এসে কি করব? দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাক। ইরার বাবা মা আসছে, ওনারা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে।
আর হ্যাঁ, উনি আসলে সম্মান দিয়ে কথা বলবে। আমি কি কাউকে অসম্মান দিয়ে কথা বলি? হয়েছে, এখন চুপ থাক। একটু পরে ওনারা আসে। এরা ওর বাবা মাকে জড়িয়ে ধরে কথা বলতে থাকে। আকাশও সালাম দেয়। ওদের নিয়ে বাড়িতে আসে। বাড়ি দেখে ওনারা নিজেরাই অবাক হয়ে যায়, কেননা ওদের বড় বাড়ি হবে তা ওনারা ভাবেনি। ইরা, ওনাদের রুমে নিয়ে যাও। বাবা, মা, চলো আমার সাথে। ওই রাতে পুরো সময় ইরা ওর পরিবারের সাথে আড্ডা দিতে থাকে। সকালে একসাথে সবাই আড্ডা দিতে থাকে। তখন বাবা, তুমি তো বন্ধু পেয়ে আমার কথা ভুলেই গেছো। আমি কি করলাম? সকাল থেকে আমি খেয়েছি কি না কেউ তো একবার জিজ্ঞাসাও করলো না। তুই তো রেডি হয়ে নিচে এসে খাবার খাস, সেখানে বলার কি আছে? আচ্ছা ইরা, ওকে নাস্তা দাও, তারপর দুজনে অফিসে যাও। ঠিক আছে আব্বু। নাস্তা করে বের হয়ে পড়ে। তবে ইরার বাবা মা চিন্তিত অনেক, আকাশও সব মেনে নেবে কিনা এই নিয়ে। অফিসে আসার পরে আমার না ঘুম পাচ্ছে। তো আমি কি করব? ঘুম পাড়িয়ে দিবা? তুমি তো এতদিন ঠিকই একা ঘুমাতে, তখন কে হাত বুলিয়ে দিত? তখন তো আম্মু দিত। দেখো তুমি দিবে কিনা তা বলো, নয়তো আমি আম্মুকে বলে দিব। কি বলবে? বলবো তুমি আমাকে মেরেছো। কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা! তুমি দিবে কিনা তা বলো। এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? জানি আমি একটু বেশি হ্যান্ডসাম, সেজন্য তুমি আমার সাথে লাইন মারার জন্য চেষ্টা করে যাচ্ছ। তবে যাই করো না কেন, তোমাকে আমি বিয়ে করছি না। কথাগুলো শুনে এরা হাসতে থাকে। আকাশ তো তাকিয়ে দেখতে থাকে। তোমার কি আজও মনে হয় তুমি হ্যান্ডসাম? হুম। তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল? তোমার জন্য মেয়েরা পাগল সেটা আমি বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কি? তবে তুমি যদি মনে করে থাকো আমার সম্পত্তি দেখে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে তুমি অনেক বড় ক্ষতি নিজেরই করে বসবে। তোমার সম্পত্তির উপরে কোনো লোভ নেই। তাছাড়া মেয়েদের টাচে তোমার অ্যালার্জি আছে কি? কিছুটা আছে। ডিটেলসে বলো তো। দেখো, আমি যখন কোনো মেয়ের হাত ধরি তখন নর্মাল থাকে সব কিছু, কিন্তু যখন শরীরে বেশি ক্লোজ হই তখন আমি অজ্ঞান হয়ে যাই। তাই এই নিয়ে কতটা মেয়ের সাথে শুয়ে পরীক্ষা করেছো? ডক্টর টেস্ট করার জন্য আমাকে কিছু আলাদা আলাদা মেয়ের সাথে ক্লোজ হতে বলে, যেন বুঝতে পারে আমার ঠিক কোন ধরনের মেয়ের সাথে যায়, কিন্তু এখন পর্যন্ত কাউকে পাইনি। ওয়াও, এটা তো খুশির খবর। কিসের খুশি? আমি বিয়ে পর্যন্ত করতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে একটা অফার দিব তাহলে। তার আগে এটা বলো, তোমার এই সমস্যার কথা বাবা মা কি জানে? তারা জানে না কোনো কিছু। আচ্ছা, তুমি আমার সাথে এক রাত কাটাও। যদি সব ঠিক থাকে তাহলে আমায় বিয়ে করে নিও। যদি অজ্ঞান হয়ে যাও তাহলে বিয়ে করতে হবে না। এতে তোমার যে ক্ষতিটা হয়ে যাবে তার কি হবে? এখানে আমার কি ক্ষতি? এইসব যখন অন্য কেউ শুনবে তখন তো তোমার বিয়ে হবে না। সেটা আমি বুঝে নিব। তাহলে আজ রাতে ট্রাই করব। তোমার দেখি মোটেও কোনো লজ্জা শরম নেই, দেখানোর জন্য উতলা হয়ে পড়েছ। তুমি দেখলেও সমস্যা নেই, এর আগে তো অনেকবার দেখেছো। আমি কই কি দেখেছি? ঠিক আছে, তাহলে রাতেই ট্রাই করব। বিকেলেই রাত চলে আসে। তারপর বাকিদের আকাশের সমস্যার কথা জানায়। ওনারা তো ভয়ে আছে। বাবা, মা, আপনারা ভয় পাবেন না। এখন তোমার কি হবে ইরা? ও তো তাহলে ভয়ের কিচ্ছু নেই। বিয়ের পরেও আমরা অনেকবার ক্লোজ হয়েছি, সেই জন্য আমি ছাড়া ও অন্য কারোর কাছে চাইলেও যেতে পারবে না। তবে একটা কথা, আমি যে তোমাদের সবটা বলেছি এটা যেন না জানে। সবাই সম্মতি দেয়। রাতে খাবার টেবিলে আকাশ, চলো তাহলে আমরা রুমে যাই। তাহলে ইরা, তুমি আকাশের রুমে কেন যাবে? মা, ওই একটা ডিলের ব্যাপারে কথা বলবো, সেই জন্য কিছু কাজ করতে হবে। হ্যাঁ মা, আকাশ ঠিক বলেছে। আমরা একসাথে থাকলে তোমাদের কোনো অসুবিধে নেই তো? আচ্ছা যাও, তোমরা, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা দুজন রুমে যাওয়ার পরে আচ্ছা, ওরা কি করতে চাইছে বলো তো? ওরা স্বামী স্ত্রী, যা খুশি করুক, তাতে আমাদের কি? বিয়াই ঠিকই বলেছে। এবার ওরা ওদের ব্যাপারটা ঠিক করে নিক, আমরাও ঘুমাতে যাই।
ইরা আকাশ রুমে আসে, তবে আকাশ এখনও চিন্তিত। দেখো, তুমি কিন্তু নিজেই সর্বনাশ করছো, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। বললাম তো কিছুই হবে না তোমার। ঠিক আছে, কেউ যদি নিজের সর্বনাশ নিজেই করতে চায় তাহলে আমার তাতে কিছু করার নেই। এরপর ওদের মাঝে অনেক কিছু হয়, তবে আকাশ লক্ষ্য করে ওর কোনো সমস্যাই হচ্ছে না। আমার তো কিছুই হচ্ছে না। আমি তো আগেই বলেছি তোমার কিছুই হবে না। তুমি আগে থেকেই জানতে কিভাবে? সে অনেক কাহিনী। কিছু কি লুকাচ্ছ? এখন কি পুরোটা শেষ করবে নাকি এখান থেকে কামব্যাক করবে? বিয়ে ছাড়া সামনের দিকে আগানো ঠিক হবে না। সমস্যা নেই, আগাতে পারো। আমি তোমার মতো বেহায়া না। বলেই উঠে যায়। ইরাও ভাবতে থাকে, বাহ, যতটা খারাপ মনে করেছি ততটা খারাপ তো না। তাহলে কি আমি সঠিক মানুষকে বেছে নিয়েছি? এবার তোমার রুমে যাও। আজ রাতটা এই রুমে থাকি। এই রুমে কেন? রাত 3টা বাজে, এখন আমার রুমে যাও, বিছানা করো। কত কি ঝামেলা। তাছাড়া এই রুমে কখনো ঘুমানোর সুযোগই হবে কি না সেটাও তো জানি না। সেই জন্য ভালো হবে আজ রাতটা থেকে যাই। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। ওরা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে একসাথে অফিসে আসে, তখনই ভিকি কল দেয়। স্যার, ওই ছেলের খোঁজ পেয়েছি। নাম কি ওই ছেলের? আরও নাম। আর ওই ছেলেই আপনার উপরে হামলা করিয়েছিল। আমি তাহলে আজকেই রওনা দিব। ওই ছেলেকে যেভাবেই হোক উঠিয়ে নিয়ে কোথাও রেখে দাও। ঠিক আছে বস। কথা শেষ হলে এরা জিজ্ঞেস করে কোথায় যাবে না যাবে এই সব কিছু। দেশের বাইরে যাব। আমিও যাব। আমি কোনো বিজনেসের কাজে যাচ্ছি না, যাচ্ছি একটা ব্যক্তিগত কাজে। একদিন পরেই ফিরে আসব। তোমাকে আপাতত অফিসে আসতে হবে না। আমি যতদিন না ফিরি সেই জন্য আমার সাথে এখন বাসায় চলো। ঠিক আছে চলো। বাসায় এসে আকাশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে, তখন বাবা মা জিজ্ঞেস করে, ওই দেশে আমার উপরে যে ছেলেটা হামলা করেছে তাকে আমি খুঁজে পেয়েছি, আর ওকে নিজের হাতেই শাস্তি দিব। তুই একা কিভাবে? লোক সেট করা আছে, আমি যাব আর একটা ব্যবস্থা করব। একদিন পরেই আসব। এরা বাসায় থাকবে আমি যতদিন না ফেরি, বুঝতে পেরেছ? আচ্ছা, তুই সাবধানে থাকিস। ওই সময় এরা কিছু বলতে গিয়েও বলল না, তবে অনেক ভয় আছে। কেননা যদি আকাশের ক্ষতি করে বসে। পরের দিন আকাশও দেশে এসে পৌঁছায়। বিকির সাথে যোগাযোগ করে ওই জায়গায় আসে যেখানে আরশকে রাখা হয়েছে। এ কি তুই? ভিকি, ওই কি ছিল যে আমার উপরে হামলা করেছে? হ্যাঁ, আমি ছিলাম। তুই কি ভেবেছিস তুই আমাকে এত সহজে মারতে পারবি? তোকে নিজের হাতে মারবো বলেই তো আমি তোকে উঠিয়ে এনেছি। যদি আমার কিছু হয় তাহলে তোর বউকে আমার লোক মেরে ফেলবে। আমার বউ? তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা মা ছাড়া আর কেউ নেই। বস, আমার তো মনে হয় ও ভয়ে উল্টোপাল্টা বলছে। আমারও তাই মনে হয়। তুই কি ভেবেছিস বিয়ে করে বউকে লুকিয়ে রাখবি, পরিচয় দিবি না, আর আমি জানতেও পারবো না? এইসব মিথ্যে কাহিনী আমাকে বলবি না। আমার কোনো বউ নেই, এবং কি আমি তো বিয়েও করিনি। তোর বউকে আমি একবার উঠিয়ে এনেছিলাম, তুই আমাকে অনেক মেরেছিস। যদি বাঁচিয়েও থাকি, তোকে কে বলল সে আমার বউ? তুই তো নিজের মুখেই বলেছিলি ও তোর বউ হয়। তুই শালা দেখি সব ভুলে গেলি। ভাই, ও উল্টোপাল্টা বলছে। আচ্ছা, তুই যখন আমার উপরে প্রথমে হামলা করেছিলি তারপর কি হয়েছে তুই আমাকে ডিটেলসে বল। যদি মিথ্যে বলিস তোকে মেরে ফেলবো, আর যদি সত্যি বলিস তাহলে তোর প্রাণ আমি ভিক্ষা দেব। আর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তার মানে আমি এখানে 2 মাস ছিলাম, কিন্তু আমি যে মেয়েকে বিয়ে করেছি তার কি নাম ছিল? নাম তো জানি না। তাহলে কে জানে নাম? সেটা আমি জানি না। বস, এটা আবার কি শুনতেছি? আমি নিজেও বুঝতে পারছি না। এটাকে কি করব? একটা কাজ কর, ওকে পুলিশের হাতে তুলে দে, ওরা যা করার করবে। কিন্তু আপনি তো ওকে জানে মারবেন বলছে। হয়তো ও সত্যি বলছে। আমি এই 2 মাস এখানে ছিলাম, কিছু তো ঘটনা আমার মধ্যে হয়েছিল, নয়তো আমি এই 2 মাস কি করেছিলাম? আমরা তো জানতাম না, নয়তো এতদিনে সেটা জোগাড় করে নিতাম। এখন কিভাবে জানবো? কে বলবে আমাকে সত্যিটা?
তাহলে এখন ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাই। ঠিক আছে, যাও। ওরা পুলিশ স্টেশনে আসে, আরুষকে ওদের কাছে তুলে দেয়। এরপর ওরা হোটেলে চলে যায়। তখনই আকাশের ধাক্কা লাগে ঈশার সাথে। আকাশ, ঈশাকে তো আপনারা চিনেন। সরি, আমি দেখতে পাইনি। আরে ভাইয়া, আপনি এখানে কেন? আপনি কি আমাকে চেনেন? কি মজা করছেন বলেন তো? আমার বান্ধবীকে ছাড়া হোটেলে এসেছেন কোনো মেয়ের সাথে দেখা করতে। দেখুন, আমি কিন্তু ওকে সব বলে দিব। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি আকাশ তো? আমার দেখি নামও জানেন? শুধু নাম না, আমাদের একসাথে ছবিও আছে। আমি তো এই প্রথম আপনাকে দেখতেছি। তাহলে আমাদের কিভাবে ছবি থাকবে? এই যে, এই দেখুন, আপনার বিয়ের দিন আমরা ছবি তুলেছিলাম। কই দেখি তো। সব কি দাঁড়িয়ে থেকে শুনবেন নাকি কোথাও বসবেন? ওরা একটা কফি শপে বসে। ঈশার ছবি দেখাতে থাকে। ছবিতে আকাশ, ঈশা আর ঈশার বাবার কাজই ছিল। তা এখানে আমার বউ কোথায়? একটা ছবি দেখেই এত বিচলিত হবেন না, সামনের ছবিগুলো দেখুন। এবার আকাশ বাকি ছবিগুলো দেখতে থাকে। ওর তো বিশ্বাসই হচ্ছে না ইরার সাথে ওর বিয়ে হয়েছে। এখন মনে পড়েছে নাকি আরও কিছু বলতে হবে? আমি তো মজা করছিলাম। এরা তো আমেরিকায়, ওর বাবা মাও চলে গেছে ওখানে। সেগুলো তো আমি জানি। তাছাড়া আপনি আমেরিকা থেকে এসেছেন, অথচ আমার বান্ধবীকে নিয়ে আসেননি। এটা কিন্তু মোটেও ঠিক করেননি। আচ্ছা, একটা কথা রাখবেন আমার। কি কথা বলুন? আমি যে এখানে এসেছি সেটা এরা জানে, তবে আপনার সাথে যে আমার দেখা হয়েছে এটা এরাকে বলবেন না। ঠিক আছে, বললাম না। তাহলে ভালো থাকবেন, চলি আমি। রুমি সে ভাবতে থাকে। তার মানে এরা আমার বিয়ে করা বউ? তাই তো বলি, এরা ওইসব করার জন্য রাজি কেন হয়ে গেল? এই জন্য ওর বাবা মা চলে এসেছে, আর আমার বাবা তার বন্ধু বলে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু পরিবার সব জেনেও আমার থেকে সত্যিটা লুকিয়েছে। আচ্ছা, বাড়িতে একবার ফিরে যাই, তারপর আমিও মজা বোঝাবো। ওই রাতেই আকাশ রওনা দেয়। সকালে বাড়িতে ফিরে আসে। আকাশকে দেখে ইরার চিন্তা দূর হয়। সব কিছু ঠিক আছে তো? সবই ঠিক আছে, ওদের পুলিশের কাছে দিয়ে এসেছি। যাক, ভালো করেছো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি। তুমি দেখি বউয়ের মতো দায়িত্ব পালন করছো। আমি তো সেক্রেটারি, সেই জন্য আর কি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। কি ব্যাপার, এত ভদ্র হয়ে গেল কবে? যাক গিয়ে, ভদ্র হলেই ভালো। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে। এসে দেখে সবাই খেতে বসেছে। তখনই আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে ইরার বিয়ে দিলেই তো পারেন। কথাটা শুনে ইরার গলায় খাবার আটকে যায়। কাশতে থাকে, সেজন্য পানি খেয়ে কাশি থামায়। ওর জন্য ছেলে দেখছি, ভালো ছেলে পেলেই দিয়ে দিব। আমি খুঁজে দেখব কি? কি বেহায়া জামাই আমার, কতটা নির্লজ্জ হলে নিজের বউয়ের জন্য ছেলে খুঁজতেছে। আমি ভালো করেই জানি আমাকে গালাগালি করতেছো, তবে চিন্তা করো না, দেখি কতটা কি করো তুমি। তোকে এই নিয়ে ভাবতে হবে না। তোর খাওয়া কি দরকার? তুই খা। বাহ, সবাই দেখি একই পক্ষ। আমাকে গোল খাওয়ানোর জন্য সবাই এক পক্ষ হয়েছো, তাই না? আমিও দেখি এই নাটক তোমরা কতদিন নিয়ে যাও। খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। খেয়ে বেরিয়ে পড়ে। অফিসে এসে দেখে আরশি কেবিনে বসে আছে। এ কি, তুই এখানে কেন? আমি এখানে কেন তা না হয় তোকে পরে বলবো। তার আগে তুই আমাকে একটা কথা বলতো। কি কথা? তোর আর তোর সেক্রেটারির মধ্যে কি চলছে? আমাদের মধ্যে কি চলছে না চলছে তা জেনে তোর কি কাজ? কারণ তোর কাছে এখন আমার থেকে ওই মেয়েটার গুরুত্ব বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমি তোকে কবে গুরুত্ব দিয়েছি বল? তাছাড়া আমি তো কখনো সহ্যই করি না। শুধু রক্তের সম্পর্ক আছে বলে আমি তোকে আমার আশেপাশে থাকতে দিয়েছি। কিন্তু আকাশ, কাজটা কিন্তু তুই ভালো করি না। তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস তা মনে হয় তুই জানিস না। আমি তোকে না, বরং ইরাকে শেষ করে দেব। কথাটা শুনে আশিকে থাপ্পড় দেয়, যা ইরা দরজা খোলা মাত্রই দেখে। এর বেশি কিছু ইরা জানে না। আশি তো রেখে চলে যায়। ও এখানে কেন এসেছে? গতকাল তো বাসায় ও এসেছিল।
আমি তো দেখলাম না। তখন দেশের বাহিরে ছিলে, এসেছিল ওর বাবা মাকে নিয়ে তোমাকে বিয়ে করবে বলে, পরে বাবা মা না করে দিয়েছে। এই কারণে আমার কাছে এসেছে আবার। আচ্ছা, এত হ্যান্ডসাম ভাবে চলার কি দরকার? আমি কিভাবে চলবো না চলবো তা কি এখন তোমার থেকে আমাকে শিখতে হবে? আরে আমি তা বলিনি, আসলে আশেপাশে সবাই দেখতেছে তো সেই জন্য। দেখলে আমার কি? না কিচ্ছু না, আমি বরং কাজ করি। এর মধ্যে ভিকির কল পেয়ে আকাশ বারান্দায় আসে। হ্যাঁ বলো। বস, আরও সে 10 বছরের জেল হয়েছে। এটা ভালো কথা। তবে আপনার উপরে আক্রমণ হতে পারে এরকমটা শুনেছি। ওই দেশ থেকে এই দেশে কিভাবে আক্রমণ করবে? আমাদের দেশেই একদল নতুন মাফিয়া বের হয়েছে, ওরা আপনাকে টার্গেট করেছে। তাহলে তো অনেক মজাই হবে। ওদেরকে আমি শেষ করে দেব নাকি আপনি? ওদের আমি নিজের হাতে শেষ করব। হাতিয়ার রেডি করো। জি বস। বারান্দা থেকে আসে, এসে দেখে ইরা কাজ করছে, সেজন্য ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। ইরা তো বুঝতে পারেনি কি হয়েছে ওর সাথে, স্তব্ধ হয়ে বসে আছে। তবে আকাশও অনেক খুশি হয়েছে যে আকাশ নিজের ইচ্ছেতে ওকে জড়িয়ে ধরেছে। এইদিকে আস্থানায় আসে। ভিকি, সব রেডি তো? জি বস, সব রেডি। চলো এখনই যাই, তবে ওদের কাউকেই জীবিত রাখবো না। জি বস, তাই হবে। ওরা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সমুদ্রের ধারে। ওখানে নতুন মাফিয়ার আড্ডা। যদিও আকাশ জানে না তাদের নাম কি ছিল, সেজন্য যায় সেদিকে। কিছুক্ষণ পরে, ভাই কি করবে এখন? সব সময় আমরা যেভাবে হামলা করি সেভাবেই করব। কিন্তু ওই টেকনিক তো এখন অনেকে জেনে গেছে। কিন্তু এরা তো নতুন, এরা তো আর জানে না। তাহলে এখন শুরু করি। কি করার, শুরু হয় আরেকটা যুদ্ধ। কিছু সময় ভিতরে সবাইকে মেরে ফেলেছে, শুধু ওদের বসই জীবিত থাকে, তাও অনেকটা আধা মরা। এখন বল, আমাদের বসকে কেন টার্গেট করেছিস? আমরা নতুন এসেছি, ভেবেছিলাম আপনাকে মেরে পুরো মাফিয়া কন্ট্রোল আমাদের কাছে থাকবে। তোদের এই একটা সমস্যা, কোনো কিছু শুরু করলে আগে নিজের সমবয়সীদের সাথে লড়াই করবে, তা না করে তোরা উল্টোটা করেছিস, সেজন্য মারা খাস। বস, মেরু ফেলু কেদের? জীবিত রাখার কোনো দরকার নেই। ঠিক আছে বস। ওদের মেরে ফেলে আর ওখান থেকে চলে আসে। তবে আকাশের হাতে একটু কেটে গিয়েছে, ওটা ঠিক করে অফিসে আসে। তবে শার্ট দিয়ে ঢেকে রাখে যেন কেউ তা না দেখে। কিছুক্ষণ পরে আবার অফিসে আসে। কোথায় ছিলে তুমি? একটা কাজ ছিল। তখন আমাকে জড়িয়ে ধরে কিস কেন করলে? তাহলে কি অন্য মেয়েকে করলে খুশি হতে? আমি তেমনটা বলিনি, কিন্তু তাহলে তুমি চাও সব সময় তোমাকে কিস করি, তাই তো? আরে এটাও তো বলিনি। তাহলে কি বলতে চাও বলো? কোনো কিছুই না। তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি। মার কি এখন খাবে নাকি পরে খাবে? বসকে মারবে? মারবো। আর এটা ভুলে যেও না, আমি যদি তোমাকে মারি কেউ কিন্তু বিচার করতে আসবে না। ও তাই নাকি? তাহলে একবার ট্রাই করে দেখতে হয়। দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। আকাশ এবার ইরাকে সরাসরি কোলে তুলে নেয়। এতে ইরা বরাবরই অবাক হয়, কেননা স্মৃতি হারানোর পরে যেমন করে নিত আজকেও সেমভাবে নেয়। এই যে মিস্টার, যদি আমার সাথে উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করো না, তাহলে আমি বাবা মাকে বলে দিব। এই নাও মোবাইল, তোমার মোবাইল দিয়ে বলো। ও, হঠাৎ এত চেঞ্জ কেন? আমি যদি বাবা মাকে জানাই, উল্টো ওনারাই হাসবে, আর আমারও লজ্জা। তাছাড়া ও আমার স্বামী, তা সবাই জানে, বললেও কোনো লাভ হবে না। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না, বুঝি না? তুমি যে কাউকে কিছু বলতে পারবে না সেটাও আমি জানি। দেখো, আমি কিন্তু ভদ্র পরিবারের মেয়ে, আমার সাথে উল্টো পাল্টা কিছু করলে আমি কিন্তু চেঁচাবো। সাউন্ড প্রুফ এই রুম, কেউ শুনবে না। এবার বাড়তি কিছু করতে যাবে, তখনই বাসা থেকে কল আসে। সেজন্য ইরাকে বাসেই যেতে হবে। আজকে বেঁচে গেলে তোমার সাথে সিকিউরিটি দিচ্ছি, আর এই চেইনটা সব সময় গলায় রাখবে। ইরাও মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আশি ইরাকে উঠিয়ে নিয়ে যায় সিকিউরিটিগুলোকে মেরে। আসলে আশি কিছু মাফিয়া দিয়ে এমনটা করে।
খবরটা পেয়ে আকাশও রওনা দেয় সিকিউরিটি নিয়ে ওই দিকে। তুই কি ভেবেছিস আকাশ কি আমার থেকে তুই কেড়ে নিবি? আকাশ আমার স্বামী। সেটা আমি জানি। সবটা জানার পরেও কি করে পারিস? কিভাবে পারি সেটা তোর না জানলেও চলবে। তুই নিজ থেকে যে কখনো সরে যাবি না সেটা আমি খুব ভালো করেই জানি। যদি আকাশ জানতে পারে তোকে তো মেরেই ফেলবে। ওহ, তো জানে না তুই যে ওর বউ। এখন না জানলে পরে তো জানতে পারবে। ও জানার আগেই তো আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরে তোর কি মনে হয় তুই আকাশকে তোর করে পাবি? অবশ্যই পাবো। এর মধ্যে বাহিরে গুলির আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই দরজা দিয়ে আকাশ ভিতরে আসে। ইরাকে বাধা অবস্থা দেখে আরশিকে মারতে থাকে। একটা মেয়ের জন্য তুই আমাকে মারলি? খবরদার, আমার বউয়ের নামে উল্টোপাল্টা কথা বললে আমি তো ওকে এখানেই মেরে ফেলবো। আকাশের মুখে এমন কথা শুনে আরশি অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় ইরা, কেননা আকাশের তো কোনোভাবেই জানায় কোনো কথা ছিল না। কিছুক্ষণের ভিতরে আরশিকে পুলিশের কাছে তুলে দেয়, কেননা আরশির শত হলো ওর খালাতো বোন। তুমি কি করে জানো আমি তোমার বউ হই? ঈশার কাছ থেকে। ওর সাথে তোমার দেখা হলো কিভাবে? 3 দিন আমি যে বাড়িতে ছিলাম না, ওই 3 দিনে আমি তোমার দেশে গিয়েছিলাম। যারা আমাকে মেরেছে তাদের আমি মেরেছি। ওখানে একটা হোটেলে ঈশার সাথে আমার পরিচয় হয়। তারপর ও সবটা বলে। তাই তো বলি আমি, তোমার মধ্যে হঠাৎ করে এত প্রেম ভালোবাসা আসলো কি করে? আগে যদি জানতাম তাহলে তো অনেক আগেই শুরু করে দিতাম। আমি তো ভেবেছিলাম তুমি আমার প্রেমে পড়ে এই সব করছো। এখন বুঝলাম তুমি সব সত্যি জেনে তারপর। এখন পরিবারকে জানানোর পালা। চলো, বাবা মাও অনেক খুশি হবে। সাথে আরেকটা সংবাদ আছে। কি সংবাদ? আমি প্রেগনেন্ট আর তুমি বাবা হতে চলেছো। সত্যি? তার মানে আগেই আমি। ঠিক ধরেছো। এখন পরিবারকে জানানো বাকি। ওরা চলে যায় পরিবারকে জানাতে। আপনারা তো তাহলে জেনেছেন সব কিছু। এখানেই শেষ হলো গল্পের কাহিনী। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।